আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছো? এই সাউন্ড ঠিক আছে না? হ্যালো 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 হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই একটু বড় বড় দম নিয়ে বসো। আজকে আমরা অনেক মজার মজার কিছু জিনিস পড়বো, বুঝছো? দেখবা খুব ভালো লাগবে। অনেক আনবিলিভেবল কিছু টপিক আছে, বুঝছো? আনুভূমিক বরাবর কোন বলের কাজ করে, যে টান বল, আনুভূমিক বরাবর যেই টান বলটা থাকে, দড়ির যে টান বল, সেটাই শুধুমাত্র কেন্দ্রমুখী বলের যোগান দেয়। বুঝেছো? বুঝেছো? বলো বলো। ওহো, মেনশন দেইনি তো আজকে। সবাইকে একটু চট করে মেনশন দিয়ে নেই। সবাই চলে আসো, চলে আসো, চলে আসো। ক্লাস না করে আর পাপ করিও না। সবাই ক্লাসে চলে আসো। আজকে এত মজার কিছু টপিক আছে, দেখবা যে হাউমাউ করে খালি কাঁদতে ইচ্ছা হবে, বুঝেছো? সবাই খাতা কলম বের করো, শুরু করে দেই। শুরু করে দেই। ঠিক আছে, শুরু করে দেই। এসিএস এর এক্সামে কিভাবে ভালো করবা? তুমি শোনো, প্র্যাকটিস করো ঠিকঠাক মতন। ও আচ্ছা, ভালো কথা, তোমাদের যেই যেই প্রবলেমগুলো আমি পাইছিলাম, আমি তো লিস্ট করছি একটা, বুঝছো? তোমাদের ওই যে যে জানতে চাইছিলাম না, কার কি সমস্যা জানাও। সো এখানে তোমাদের আমি মোটামুটি যে লিস্ট করছিলাম, সেই প্রবলেমগুলো একটু পড়ে শোনাই। একটা চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিব, কয়দিন পরে ভুলে যাই, এক্সাম হলে ভুলে যাই, মনোযোগ ধরে রাখতে পারি না, সামনে এক্সাম, ক্লাসের সাথে তাল মিলাতে পারছি না, ক্লাস করি প্র্যাকটিস করার টাইম পাই না, কলেজ এক্সামের প্যারা হয়, সিরিয়াস হতে পারি না, একদিনে বেশি পড়লে পরের দিন আর পড়া হয় না, ফ্লো খারাপ হয়ে যায়, কনফিডেন্সের খুবই অভাব, টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয়। তো মোটামুটি এগুলা হচ্ছে তোমাদের সবার কমন সমস্যা। এগুলা নিয়ে দেখি আমরা আস্তে আস্তে তোমাদের সাথে আলাপ করব, কিছু গাইডলাইন ভিডিও বানাবো দেখি। ঠিক আছে? ঠিক আছে, তো চলেন আমরা তাইলে শুরু করি। আমরা তাহলে চলেন শুরু করি। ভিডিও ক্লিয়ার না তো? না, দেখো তো ভিডিও ক্লিয়ার না? ভিডিও তো ক্লিয়ার থাকার কথা। ভিডিও ক্লিয়ার থাকার কথা। ভিডিও ক্লিয়ার থাকার কথা। ক্লিয়ার। ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের আগের ক্লাসে আমরা কি দেখছিলাম? আগের ক্লাসে আমরা দেখছিলাম আমাদের যে একটা বাইকার বা একজন সাইক্লিস্ট, সে যখন রাস্তা বাঁক নেয় তখন কিভাবে করে নিজে উলম্বের সাথে একটু বেঁকে যাওয়ার ফলে কেন্দ্রমুখী বলের যোগান পায় এবং বৃত্তাকার পথে সে ঘুরতে পারে। এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখছি। একজন সাইক্লিস্ট যখন বাঁক নেয় তখন কিভাবে করে কেন্দ্রমুখী বলের যোগানটা সে পায়, এটা আমরা আগের ক্লাসে দেখছি। ডান। এবং আমরা একটা ম্যাথ প্রবলেমও সলভ করছিলাম। আজকের ক্লাসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক আজকে যা পড়ব, বেশিরভাগ টেস্ট পেপারের প্রায় 30 থেকে 35% সিকিউ
ধরো এই টপিকটা থেকে আসে, কৌণিক গতির আজকে যে টপিকটা সেটার খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য খুব মনোযোগ দিয়ে আগে কনসেপ্টটা বুঝো, তুমি দেখবা এই রিলেটেড কোনো সিকিউতে ইনশাল্লাহ আটকাবা না। বুঝছো? চলো বিসমিল্লাহ, তাহলে আমরা শুরু করি। সো আমাদের আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রথমে সমতল পথে গাড়ির বাঁক। আগে বুঝো জিনিসগুলো, হ্যাঁ? থিওরি একদম সহজ। সমতল পথে গাড়ির বাঁক। এখন কথা হলো ভাই, সাইকেল যখন বাঁক নেয় তখন তো সাইকেলটা উলম্বের সাথে নিজেকে একটু বাঁকায় নেয়। বাঁকায় নেওয়ার ফলে রাস্তা থেকে একটা বাঁকা বরাবর প্রতিক্রিয়া বল পায়, সেটার একটা উপাংশ এমজিকে ধরে রাখে, আরেকটা উপাংশ কেন্দ্রমুখী বলের যোগান পায়, বা আরেকটা উপাংশ কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কিন্তু ভাই গাড়ির ক্ষেত্রে যদি সমতল রাস্তায় বাঁক নিতে চায়, গাড়িটাকে কি আমরা এক চাকা উপরে দিয়ে তারপরে যাওয়া সম্ভব? বলো, গাড়ি যখন বাঁক নিবে, গাড়ির পক্ষে কি সাইকেলের মতন এরকম বাইকে যেয়ে তারপরে কেন্দ্রমুখী বল পাওয়া সম্ভব? সম্ভব না। তাইলে প্রশ্ন হচ্ছে সমতল রাস্তায় গাড়ি কিভাবে বাঁক নেয়, এইটা আমরা জানতে চাই। তো এখন কথা হলো ভাই, বাঁক নেওয়ার জন্য বা বৃত্তাকার পথে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল তো কাউকে না কাউকে যোগান দেওয়া লাগবে। তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে সেইটা আগে আমরা একটু বুঝতে চাই। এখন বোঝার আগে বলেন তো দেখি, যে যখন এর আগের ক্লাসে আমি বলছিলাম, আমরা যদি কোনো একটা গাড়িতে বসে থাকি, গাড়ির যদি সামনে একটা ত্বরণ তৈরি হয়, তাহলে আমরা কি ত্বরণের দিকে ঝুলে যাই নাকি ত্বরণের বিপরীত দিকে সরে আসি? বলতো, আমরা কি ত্বরণের দিকে হেলে যাই নাকি ত্বরণের বিপরীত দিকে আমরা একটা ধাক্কা খাই, পিছনের দিকে ধাক্কা খাই? তাহলে গাড়ির ত্বরণ যেদিকে হয় আমরা তার উল্টা দিকে কিন্তু সরে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাই। এটা কেন দেখাই? কেন দেখাই এটা? কারণ আমাদের স্থিতি জড়তার কারণে, আর কিচ্ছু না, জাস্ট স্থিতি জড়তার কারণে। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকতে চাই। যখন আমাদের শরীরের নিচের অংশটা সিটের সাথে সাথে সামনের দিকে একটা এক্সেলারেশন পেল, উপরের অংশ তো বডিটা আমাদের সিটের সাথে কানেক্টেড ছিল না, তখনই আমরা কিন্তু পিছনের দিকে, আমাদের কাছে মনে হয় আমরা পিছনে ধাক্কা খেলাম, কিন্তু আসলে যেটা হয় যে সিট সহ আমরা সামনের দিকে আগায় যাই, সিট সহ সামনের দিকে আগায় যাই। ভেরি গুড। তার মানে থিমটা হচ্ছে ত্বরণ যেদিকে হয় আমরা তার উল্টা দিকে কিন্তু একটা ধাক্কা খাই। বলতো, গাড়ি যখন সমবেগে যায় তখন কি আমরা উল্টা দিকে ধাক্কা খাই? খাই না। যখনই ব্রেক করে আবার, তখন আবার কিন্তু আমরা একটা ধাক্কা খাই। অর্থাৎ ত্বরণ যেদিকে তার উল্টা দিকে কিন্তু সবসময় আমরা একটা পুশ অনুভব করি। এখন তুমি খেয়াল করো, যখন এই একটা গাড়ি সে যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন কিন্তু একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন। তাহলে কেন্দ্রমুখী বল কি দেয়? কেন্দ্রমুখী ত্বরণ দেয়। এখন এই কেন্দ্রমুখী ত্বরণ যখন বস্তুর উপরে কাজ করবে তখন গাড়িটা কি বলতো, আমরা যখন, তোমরা খেয়াল করছো, গাড়ি যখন বাঁক নেয়, ধরো গাড়িটা বাম দিকে বাঁক নিচ্ছে, গাড়ি যদি বাম দিকে বাঁক নেয়, বলতো আমরা কি বাম দিকে হেলে যাই নাকি ডান দিকে হেলে যাই? বলতো, গাড়ি যখন বাম দিকে বাঁক নেয় তখন কি আমরা গাড়ির সাথে সাথে বাম দিকে হেলে যাই নাকি ডান দিকে হেলে যাই? উত্তর হচ্ছে, যেই দিকে গাড়ি বাঁক নেয় আমরা তার উল্টা দিকে কিন্তু একটা ধাক্কা অনুভব করি, একটা পুশ অনুভব করি। সো একইভাবে বলো তো দেখি, যখন এই গাড়িটা এইরকম একটা রাস্তায় বাঁক নিবে, গাড়িটা যখন এইরকম একটা রাস্তায় বাঁক নিবে, নট নেসেসারিলি যে রাস্তাটা বৃত্ত হতে হবে, দরকার নাই, একটা বৃত্ত চাপ হলেও কিন্তু হবে। সো গাড়িটা যখন এরকম একটা, দেখো এরকম একটা বৃত্ত চাপ বরাবর বাঁক নিচ্ছে, এই যে এরকম একটা বৃত্তাকার চাপ বরাবর, এই যে রাস্তাটা কিন্তু এইটা, রাস্তাটা কিন্তু এইটা, দেখো এই যে শেড যে অংশটা, এটা হচ্ছে সেই রাস্তাটা। সো গাড়িটা দেখো, এই যে বাঁকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে গাড়িটাকে কিন্তু এই দিক বরাবর একটা কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে, দেখো যখন এই গাড়িটা এরকম একটা বাঁক নিচ্ছে তখন কিন্তু গাড়িটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে, গাড়িটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। যেমন দেখো, এই যে গাড়িটার ফ্রন্ট সাইড হচ্ছে এই দিকে, গাড়িটা যখন এই দিক বরাবর আসছে তখন গাড়ির ভিতরে যত মানুষজন আছে তারা কিন্তু এই ডান দিক বরাবর তারা সরে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তাহলে গাড়ি যেটা আছে, গাড়িটাও কিন্তু বাঁকের উল্টা দিকে একটা পুশ অনুভব করবে। তাহলে যদি উল্টা দিকে একটা পুশ অনুভব করে তাহলে তো সেটা পিছলায় চলে যাওয়ার কথা, কিন্তু পিছলায় যেতে পারে না। কেন? কারণ রাস্তার সাথে গাড়ির টায়ারের একটা ঘর্ষণ বল বিদ্যমান থাকে, যেই ঘর্ষণ বলটা
সেটাকে মূলত ছিটকে যাওয়া থেকে প্রতিহত করে। সো চলো আমরা আগে একটা, এখানে তো অনেকগুলা ছবি আছে, আমরা একটু জিনিসটা এই ছবিটার মাধ্যমে দেখি। দেখো গাড়িটা যখন এভাবে করে বাঁক নিচ্ছে বা ওই দিক থেকে বাঁক নিয়ে নিয়ে যখন আসছে, তখন বলো তো গাড়িটা কি ওই এই দিক বরাবর মানে পিছলে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে না? গাড়িটা বাইরের দিকে পিছলে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে কেন? কারণ কি? কারণ ওই যে স্থিতি জড়তা, যেদিকে ত্বরণ হয়, যেদিকে বল কাজ করে, প্রত্যেকটা বস্তু তার উল্টা দিকে একটা ধাক্কা খায়। সো তাহলে গাড়িটা যখন এইভাবে করে বাঁক নিয়ে আসছে, গাড়িটা কিন্তু এই দিক বরাবর একটা সরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে রাস্তার সাথে টায়ারের যে একটা ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা ওই পিছলে যাওয়াটা থেকে প্রতিহত করবে না? তাহলে এই যে ঘর্ষণ বলটা দেখো, এই ঘর্ষণ বলটা কিন্তু এই দিকে গাড়িটা পিছলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছিল, এটা যেন পিছলে যেতে না পারে সেজন্য কি করছে দেখো, রাস্তার সাথে টায়ারের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা বিপরীত দিকে বল প্রয়োগ করে ওই পিছলে যাওয়াটা থেকে প্রতিহত করছে। এখন দেখো এই যে আমাদের বলটা, এই যে আমাদের যে ঘর্ষণ বলটা, বলো তো এই ঘর্ষণ বলটা কি স্থিতি ঘর্ষণ বল হবে নাকি গতীয় ঘর্ষণ বল হবে? এই যে ঘর্ষণ বলটা, এইটা কি স্থিতি ঘর্ষণ বল হবে নাকি গতীয় ঘর্ষণ বল হবে? গুড। এটা হলো, অনেকেই মনে করে এটা হলো গতীয় ঘর্ষণ বল। কিন্তু বলতো আমাদের বস্তুটা যদি এই দিক বরাবর অলরেডি গতিশীল হয়ে থাকতো তাহলে না গতীয় ঘর্ষণ বল কাজ করত। কিন্তু বলতো গাড়িটা কি এদিক বরাবর গতিশীল হওয়া শুরু হয়েছে? না, সে এদিকে একটা যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে, তাহলে বা এদিকে সরে যাওয়ার উপক্রম দেখাচ্ছে। সো তাহলে ওই উপক্রমটাকে বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে এই স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমাদের এই স্থিতি ঘর্ষণ বলটাই কিন্তু মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আমি একটা কথা লিখে দিচ্ছি, এটা একটু লেখো। সমতল রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময়, সমতল রাস্তায় গাড়ি বাঁক, সমতল রাস্তায় গাড়ির বাঁক নেওয়ার সময় বা সমতল রাস্তায় গাড়ির বাঁক নেওয়ার জন্য রাস্তার সাথে গাড়ির টায়ারের যেই স্থিতি ঘর্ষণ বল, রাস্তার সাথে গাড়ির টায়ারের যে স্থিতি ঘর্ষণ বল, সেটাই গাড়ির কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সেটাই গাড়ির কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কি হলো বুঝছো? সমতল একটা রাস্তায় যখন গাড়ি বাঁক নিতে চায়, তখন এই যে রাস্তার সাথে গাড়ির টায়ারের যে স্থিতি ঘর্ষণ বল, সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাইলে দেখো আমাদের বৃত্তাকার পথে ঘোরার জন্য ভাইয়া একটা কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে সাপ্লাই দেওয়া লাগবে। এইখানে আমাদের কে এই কেন্দ্রমুখী বল সাপ্লাই দিচ্ছে? আমাদের স্থিতি ঘর্ষণ বল। তাহলে দেখো আমরা লিখতে পারি mv² ডিভাইডেড বাই স্মল আর। এই স্মল আর মানে হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা। এই স্মল আর কোনটা? এইটা হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা। এবং mv² বাই আর এটা সমান সমান হচ্ছে fs সমান কি লেখা যায়? μs ইন্টু আর। খেয়াল করো দুইটা আর কিন্তু গুলিয়ে ফেলো না। এই আরটা কোনটা বলো তো? এই আরটা কোনটা? এই আরটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, অর্থাৎ এই উপরের দিকে যেই রাস্তাটা গাড়িটার উপরে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বল হচ্ছে গিয়ে আর। তাহলে আর সমান এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? mg লিখতে পারি না? তাহলে দেখো আমাদের এখান থেকে ভাইয়া m কাটাকাটি হয়ে গেল। তাহলে কি থাকছে? v² সমান সমান হচ্ছে কত? বা হ্যাঁ, v² সমান সমান আসছে μs আর জি। তাহলে v সমান সমান আসবে স্কয়ার রুট অফ μs আর জি, μs আর জি। তাহলে দেখো আমরা যদি চাই সমতল রাস্তায় গাড়ি সহ বাঁক নিতে, তাহলে কত বেগে আমরা যেতে পারবো সেইটা নির্ভর করছে কিন্তু ঘর্ষণ বল কত আছে তার উপরে,
বাঁকের ব্যাসার্ধ কত তার উপরে এবং জি এর উপরে। সো জিটাকে যদি কনস্ট্যান্ট চিন্তাই করি তাহলে দেখো মূলত ঘর্ষণ বল যত বেশি তুমি তত বেশি বেগে কিন্তু বাঁক নিতে পারবা। আর এর মান যত বড় তত বেশি বেগে তুমি বাঁক নিতে পারবা। আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে বলতো আর এর মান যত বেশি হয় তত বাঁকটা কি শার্প টার্ন হয় নাকি আস্তে আস্তে টার্ন হয় বলতো আর এর মান যত বড় হয়? দেখো দুইটা বৃত্ত নিয়ে যদি চিন্তা করো, একটা ছোট বৃত্ত ধরো এবং আরেকটা বৃত্ত হচ্ছে বড় বৃত্ত, বড় বৃত্ত। তো বলতো আমরা যখন একই পরিমাণ থিটার কথা চিন্তা করি, বা একই পরিমাণ থিটা না, ধরো এইখান থেকে এইটুকু যতটুকু বাঁক নিছে এইটুকু রাস্তার দৈর্ঘ্য চিন্তা করো, আর এখানে যদি ততটুকু রাস্তার দৈর্ঘ্য চিন্তা করো, তাহলে দেখো এইটুকু দৈর্ঘ্য এখানে যেখানে হিউজ একটা বাঁক হয়েছে এইখানে কিন্তু মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাই না? সো তাহলে আমরা এটা জানি যত আর এর মান যত বাড়বে রাস্তাটা তত বেশি স্মুথ মনে হবে, মানে বেশি বাঁক মনে হবে না। সো তাহলে দেখো যখন বাঁকটা খুব বেশি না, টার্নটা বেশি না, তখন কিন্তু আমাদের বেগের মানটা অনেক বেশি বানানো সম্ভব। সো দেখো আর এর মান যদি বেশি হয় তাহলে কিন্তু বাঁকটা আস্তে আস্তে হচ্ছে, আর এর মান বেশি হলে বাঁকটা আস্তে আস্তে হচ্ছে। তাহলে আর এর মান যদি বেশি হয় তখন বাঁকটা আস্তে আস্তে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বেগ অনেক বেশি দেওয়া সম্ভব। বুঝতে পারছো? তাহলে বলো তো যখন রাস্তায় যদি এরকম হয় যে কোনো একটা রাস্তায় একদিনে কোনো একটা এলাকায় বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি পড়লে কি টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক পরিবর্তন হয়ে যাবে না? শুষ্ক রাস্তায় যে ঘর্ষণ বল আর ভেজা রাস্তায় যে ঘর্ষণ বল দুইটা কি একই রকম থাকবে না আলাদা আলাদা হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে যদি আলাদা হয়ে যায়, মিউএস এর মান যদি তখন কমে যায়, বৃষ্টি হলে মিউএস এর মান যদি কমে যায়, তখন কিন্তু আমরা বেশি বেগে বাঁক নিতে পারবো না, তখন কিন্তু বেগটা কমায় দিতে হবে। বুঝতে পারছো? ওকে, গুড, সহজ জিনিস, একদম ভেরি ইজি। তুমি দেখো তাহলে ভাইয়া এই সূত্র মনে থাকলে তো ভেরি গুড, যদি মনে না থাকে এই কনসেপ্ট মনে রাখবা যে আমাদের যখন সমতল রাস্তায় বাঁক নিচ্ছে কোনো গাড়ি তখন কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে স্থিতি ঘর্ষণ বল। ঠিক আছে, আসো এই রিলেটেড একটা ম্যাথ একটু দেখে ফেলি, এই রিলেটেড একটা ম্যাথ একটু দেখে ফেলি। দেখো আমাদেরকে বলল পিচ রাস্তা এবং গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হলো 1 যখন শুকনো রাস্তা, আর জলে ভেজা রাস্তায় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.7। শুকনা রাস্তায় বা শুকনো দিনে যদি নিশ্চিন্তে এত কিলোমিটার/আওয়ার দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারে, তাহলে বর্ষায় সর্বোচ্চ কত দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারবে? তাহলে দেখো সমতল রাস্তা কিন্তু, তাহলে আমরা এখান থেকে দেখি v ইজ ইকুয়ালস টু আমরা জানি স্কোয়ার রুট অফ মিউ এস আর জি, মিউ এস আর জি, মিউ এস আর জি। তাহলে এখান থেকে দেখো যে যখন আমরা একই রাস্তা যেহেতু, তাহলে বলো তো আর সেম হবে না? একই রাস্তা বলে, একই রাস্তা বলে আর সেম হবে, একই রাস্তা বলে আর সেম হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো যে ধরো আমরা যদি সানি ডে আর একটা হচ্ছে রেইনি ডে, ঠিক আছে, এস এবং আর দিয়ে প্রকাশ করলাম, তাহলে স্কোয়ার রুট অফ আর আর জি জি দুইটাই কি সেম হয়ে যাবে না? মানে আমরা যদি এভাবে লিখি মিউ এস আর জি আর আরেকটা হচ্ছে মিউ আর আর জি, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে এটা সানির জন্য মিউ আর এটা হচ্ছে রেইনি ডে এর জন্য মিউ। তাহলে আমাদের কিন্তু আর আর কাটাকাটি হয়ে যাচ্ছে, জি জি কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি বলছে, বর্ষায় রেইনি ডেতে আমরা কতটুকু স্পিডে বাঁক নিতে পারবো? তাহলে এটার উত্তর কি হবে? ভিএস ইন্টু ইন্টু মিউ রেইনি ডে ডিভাইডেড বাই মিউ সানি ডে। তাহলে এটা ছিল 40 কিলোমিটার/আওয়ার, স্কোয়ার রুট অফ এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে ভি আর এর মান কত হয় আমরা বের করে ফেললেই হয়ে গেল। ঠিক আছে, ডান, ডানা ডান, ডান। বুঝছো সবাই? বুঝছো? 0.7 এটাকে রুট করলাম ইন্টু 40, কত আসে? 33.46, 33.46 কিলোমিটার/আওয়ার। তাহলে বর্ষাকালে সর্বোচ্চ এত বেগে কিন্তু গাড়িটা চলতে পারবে। সহজ অঙ্ক। দেখো ঠিক এইরকম টাইপের আরেকটা কনসেপ্টের ম্যাথ আছে। একটা চাকতির কেন্দ্র থেকে, একটা চাকতির কেন্দ্র থেকে, একটা কাজ করো, আমি একটু সিরিয়ালটা পরে করে দিব না,
না ভাইয়া, পরে আর করা হবে না, পরে আর করা হবে না, আমি এখনই করে দেই। ওকে, এটা গেল। আর সিমিলার টাইপের গাড়ি দিয়ে না, কিন্তু আরেকটা মজার ম্যাথ আছে। গাড়ি দিয়ে ঠিক না, কিন্তু একটা মজার ম্যাথ আছে। দেখো একই টাইপের গুলো দেখাই যায়। সো এখানে দেখো ভাইয়া একটা সুন্দর প্রবলেম। কি বলছে, তোমরা প্রশ্নটা না পড়ে ছবিটা আগে দেখতে পারো। দেখো একটা চাকতি আছে, বুঝছো? একটা চাকতি বৃত্তাকার পথে ঘুরছে, দেখতে পাচ্ছ? ঘুরতেছে যে, দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? বন বন করে ঘুরছে। কিন্তু কিভাবে করে ঘুরছে বলো? বন বন করে ঘুরছে। তো এখানে একটা চাকতি এভাবে করে ঘুরছিল। হ্যাঁ, চাকতির কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে, চাকতিটার কেন্দ্র থেকে নাকি 7 সেন্টিমিটার দূর, এই যে এটা হলো 7 সেন্টিমিটার দূর, এই যে 7 সেন্টিমিটার দূর, 7 সেন্টিমিটার দূরে। হ্যাঁ, এটা বুঝছো? চাকতির উপরে লিখছি, কিন্তু লেখাটা কিন্তু চাকতির উপরে আছে। আনবিলিভেবল। চাকতির কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে একটা ক্ষুদ্র বস্তু রাখা আছে। চাকতি ঘুরতে শুরু করলো, চাকতিটা ঘুরতে শুরু করলো। তো যখন চাকতি ঘুরতে শুরু করে, যখন ধীরে ধীরে বেগ বৃদ্ধি করলো, তখন মিনিটে 60 বার আবর্তন করতে লাগলো এবং বস্তুটা প্রায় বহির্মুখে ছিটকে যাওয়ার উপক্রম করলো। কি কাহিনী? যখন এই চাকতিটা ঘুরছে 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 ঘুরছে, স্পিড বাড়ছে, বাড়তে 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 একটা সময় দেখা গেল এখানে যে 7 সেন্টিমিটার দূরে ক্ষুদ্র বস্তুটা ছিল, সেই ক্ষুদ্র বস্তুটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখালো। দেখি, দাঁড়াও তো, এরকম একটা সিমুলেশন রেডি ছিল। একটা মিনিট বাচ্চারা এবং কাচ্চারা, একটা মিনিট আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দাঁড়াও, বাচ্চা কাচ্চারা, তোমরা তো বাচ্চা কাচ্চা না, আসলে তোমরা কিন্তু অনেক বড় হয়ে গেছো, জানো? তোমাদের মাঝে মাঝে আফসোস লাগে না যে এত বড় হয়ে গেছি কেন আমরা? হ্যাঁ, মানে হাউমাউ করে কান্নাকাটি আসে না যে রাত্রেবেলা যখন তোমরা থাকো? আচ্ছা দাঁড়াও, কোনটা জানো? হ্যাঁ, আচ্ছা এটা মনে আছে আমার কাছে, দাঁড়াও। না না না, এটা না, এটা না, এটা না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না দেখালে শান্তি পাবো না, একটা মিনিট একটু। ওকে, এটা তো আসতে অনেক টাইম লাগবে রে, এইটা তো আসতে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা লাগুক, অসুবিধা নাই, লাগুক, ঠিক আছে, আস্তে আস্তে আসুক, এটা আসতে থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে, দেখি আসলো কিনা। আরে এটা আসতে একটু টাইম নেয়। এই তো পাইছি, এই তো পাইছি 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 পাইছি। দেখো এইখানে কি হচ্ছে, দেখো এই যে আমরা এখানে একটা, আচ্ছা এখানে কি আদৌ ঘুরবে কিনা আমি ঠিক শিওর না, কিন্তু আমি দেখছিলাম একটা সিমুলেশনের মধ্যে। আচ্ছা যাই হোক, দেখি আমরা ঘুরাই। না, এটা তো হয় না। আচ্ছা দেখি, এটা দিলে, না এটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আরে ইস, মিস করে ফেললাম। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, এরা এরা এই জায়গাতে বসে আছে, আসলে এরা একদম রিজিড, ফিক্সড হয়ে আছে, ফিক্সড হয়ে আছে। যাই হোক, আমি দেখি আরেকদিন যদি সিমুলেশনটা পাই তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো না। হ্যাঁ ঠিক আছে, তাইলে নিয়ে আসবো না। দেখো, সো যাই হোক, যখন এটা তো বুঝতে পারতেছো যে যখন একটা চাকতির উপরে আমরা এখানে 7 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 7 সেন্টিমিটার দূরে একটা ক্ষুদ্র বস্তুকে রাখছি, চাকতিটা যখন আস্তে আস্তে ঘুরতেছে তখন এইখানে বস্তুটা রাখা আছে, কোনো অসুবিধা নাই। স্পিড একটু একটু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তবুও অসুবিধা নাই। এরকম বাড়তে 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 হঠাৎ করে যখন মিনিটে 60 বার করে এটা ঘোরা শুরু করলো, তখন বস্তুটা প্রায় বহির্মুখে ছিটকে যাওয়ার উপক্রম করলো, ছিটকে যাওয়ার উপক্রম করলো। আচ্ছা এটা কি ভিজুয়ালাইজ করতে পারছো সবাই? বলো তো একটু, এটা জানাও, তোমরা কি ভিজুয়ালাইজ করতে পারছো কিনা বলো, তাই না? তো তাহলে যদি এটা বাইরের দিকে ছিটকে যাওয়ার উপক্রম হয়, কততে, কত স্পিডে এটা বাইরের ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে, মিনিটে 60 বার যখন আবর্তন করা শুরু হয়েছে, তখন এটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তাহলে ভাইয়া বলো তো দেখি, তার আগ পর্যন্ত, তার আগ পর্যন্ত আমরা যদি এইখানে দেখতে চাই যে দেখো, যখন এই ইয়াটা বাঁক নিবে, দাঁড়াও তার বৃত্তপথটা আমি একটু এঁকে নেই,
এই দেখো এটা হচ্ছে সেই বৃত্তপথ। সেই বৃত্তপথ বরাবর যখন ঘুরছে 60 আরপিএম এ যখন ঘুরছে, তখন এই যে ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 60 রেভলিউশন পার মিনিট। 60 রেভলিউশন পার মিনিট যখন এরকম একটা ওমেগা নিয়ে সেটা ঘুরছে, তখন বলো তো তার কেন্দ্রমুখী বল প্রয়োজন কত? কেন্দ্রমুখী বলের প্রয়োজন হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই কেন্দ্রমুখী বলটা মূলত তাকে কে সাপ্লাই দিবে? এইখানে এই ক্ষুদ্র বস্তুর সাথে চাকতির যে ঘর্ষণ বল সেটাই তাকে সাপ্লাই দিবে না? হ্যাঁ, কারণ আমরা কি এইখানে বস্তুর সাথে কোনো সুতা লাগাই দিছি যে সুতার টান বল দিয়ে বস্তুটাকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে? না কিন্তু। সো যখন এটা বৃত্তাকার পথে ঘুরছে, একটা চাকতি বৃত্তাকার পথে ঘুরছে, আমরা চাকতির উপরে জাস্ট একটা ভর রেখে দিছি। সো এরকম স্পিডে ঘুরতে ঘুরতে একটা সময় দেখা গেল এটা বাইরে ছিটকে যাওয়ার উপক্রম করছে, এখনো কিন্তু যায় নাই, জাস্ট উপক্রম করলো। তাহলে যখন উপক্রম করলো তখন কিন্তু তার যে স্থিতি ঘর্ষণ বল, কারণ এটা বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে, তাইলে স্থিতি ঘর্ষণ বল কি করবে? স্থিতি ঘর্ষণ বল কি করবে? স্থিতি ঘর্ষণ বল কিন্তু এটাকে কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এফএস। এফএস মানে কত ভাইয়া? মিউ এস ইন্টু আর। আর মানে কত ভাইয়া? মিউ এস ইন্টু এমজি। তাহলে এখান থেকে দেখো যে এই এম কাটাকাটি হয়ে গেল, আমরা ওমেগা স্কোয়ার আর এটা সমান সমান মিউ এস ইন্টু জি এরকম একটা সমীকরণ রাখলাম। এখান থেকে আমরা অবশ্য মিউ এস এর মান কত সেটা পেয়ে যাব। মিউ এস এর মান যদি চাই, প্রশ্নে দেখি যদি চাই তাহলে আমরা পেয়ে যাব। এই ওমেগার মান কত? যখন 60 আরপিএম এ ঘোরাচ্ছি 7 সেন্টিমিটার দূরত্বে, তখন এটা ছিটকে যাওয়ার উপক্রম হচ্ছিল। আচ্ছা, এখন বললো বস্তুটাকে যদি 12 সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে চাকতির কত ঘূর্ণন বেগে ছিটকে যাওয়ার উপক্রম করবে? যদি আমরা বস্তুটাকে 12 সেন্টিমিটার দূরে রাখি তাহলে চাকতির কত ঘূর্ণন বেগে এটা ছিটকে যাওয়ার উপক্রম হবে? আচ্ছা বলো তো, যদি এটা কাছে রাখা হয়, ঘূর্ণন কেন্দ্র থেকে যদি কাছে রাখা হয়, তাহলে কি ছিটকে যেতে স্পিড কম লাগবে, নাকি যদি দূরে রাখা হয় তাহলে ছিটকে যেতে স্পিড কম লাগবে? বলো তো। দূরে কিন্তু যত দূরে তুমি এটাকে স্থাপন করবা তত কিন্তু এটা ছিটকে যাবে, খুব অল্প বেগেই এটা ছিটকে যাবে, অল্প কৌণিক বেগেই এটা কিন্তু ছিটকে যাবে। কেন? কারণ বলো তো, আমাদের তখন মিউএস এর মানটা কি সবগুলো জায়গাতে কনস্ট্যান্ট না? জি এর মানটা কি সবগুলো জায়গাতে কনস্ট্যান্ট না? তাহলে বলো তো, যখন আমরা কেন্দ্র থেকে ধরো 12 সেন্টিমিটার দূরে স্থাপন করলাম, যখন আমরা কেন্দ্র থেকে ধরো 12 সেন্টিমিটার দূরে স্থাপন করলাম, এই জায়গাতে স্থাপন করলাম, তখন আমাদের কি আর এর মানটা বেড়ে গেল না? তাহলে ওই কেন্দ্র মানে ঘূর্ণন মানে স্থিতি ঘর্ষণ বলে যে ম্যাক্সিমাম মান, সেটা কিন্তু আমরা আরো কম ওমেগাতে অ্যাচিভ করে ফেলবো, আরো কম ওমেগাতে অ্যাচিভ করে ফেলবো। তাহলে বুঝতেই পারছো যে আমরা যদি এটা জানতে চাই এখন যে 12 সেন্টিমিটারে যদি থাকে, আর সমান সমান 12 সেন্টিমিটার হলে, 12 সেন্টিমিটার হলে আমাদের ওমেগার মান তখন কত হবে এটা আমরা বের করতে চাই। তাহলে আসো কাজ করি একটা, যেহেতু মিউএস ইন্টু জি এই মানটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারি? ওমেগা 1 স্কয়ার, ওমেগা 1 স্কয়ার আর 1 সমান সমান ওমেগা 2 স্কয়ার আর 2, তাই তো? তাহলে আমরা ওমেগা 2 এর মানটা বের করতে চাই, ওমেগা 2 এর মানটা বের করতে চাই, সেই ক্ষেত্রে ওমেগা 1 ইন্টু রুট ওভার আর 1 ডিভাইডেড বাই আর 2, বুঝছো? ওমেগার মান ছিল 60 আরপিএম, যদি এটা আরপিএম এ রাখো ওমেগা 2টাও আরপিএম এই পাবা, ইনটু রুট ওভার আর 1 এর মান কত? শুরুতে এটা ছিল 7 সেন্টিমিটার দূরে, পরে এটাকে 12 সেন্টিমিটার দূরে নিয়ে আসা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ওমেগা 2 এর মানটা বের করতে পারবো, যে 7 ডিভাইডেড বাই 12, এটাকে রুট করলাম, ইনটু 60 করলাম, তাহলে আসে দেখো 50.2 আরপিএম। ঠিক আছে, আমরা রেডিয়ান পার সেকেন্ডে বের করিই নাই, আমরা কিন্তু আরপিএম এটাকে বের করছি। ঠিক আছে, সবকিছু হিসাব নিকাশ ঠিক থাকলে অল ওকে। হ্যাঁ, হিসাব নিকাশ ঠিক থাকলে অল ওকে। তাহলে দেখো যখন 12 সেন্টিমিটার দূরে রাখবো তখন এটা চাকতির 50 আরপিএম যখন হবে তখনই কিন্তু দূরেরটা ছিটকে যাবে। অর্থাৎ মনে করো দুই পয়েন্টে দুইটা বস্তু আছে, এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে। যখন এটা আস্তে আস্তে 0 আরপিএম থেকে ঘোরা শুরু করছে, যেই 50 আরপিএম হিট করবে তখন কিন্তু এইটা বাইরের দিকে ছিটকে যাবে। বাড়ছে তখনও কিন্তু এর কোনো সমস্যা হয়নি, 55 হলো, 58 হলো, 59 হলো, যেই 60 হয়ে গেছে তখনই কিন্তু এইটা আবার বাইরের দিকে ছিটকে যাওয়ার উপক্রম হচ্ছে। তাহলে আমাকে একটা কুইজের উত্তর দাও, বলো তো দেখি, যদি আমি ভিতরে আরেকটা পয়েন্ট নেই তাহলে এইটা কি, এই পয়েন্টটাকে ছিটকে বাইরে বের করার জন্য ওমেগার মান কি 60 এর থেকে কম লাগবে না বেশি লাগবে?
60-এর চেয়ে কম লাগবে নাকি বেশি লাগবে? 60-এর চেয়ে বেশি লাগবে। আচ্ছা, আমি কি হিসাব ভুল করছি ভাইয়া? হিসাব কি ভুল করছি? আমি কি কোনো ব্যক্তিগত ভুল করেছি? হ্যাঁ, ব্যক্তিগত ভুল করেছি, সামাজিকভাবে দুঃখ প্রকাশ করছি। সো আমরা 45.82, 45.83 এত আরপিএম, ঠিক আছে, এত আরপিএম আসে, ভেরি গুড, অসুবিধা নেই। তাহলে দেখো আমরা বুঝলাম 12 সেন্টিমিটার দূরে রাখলে চাকতির এত ঘূর্ণন বেগে ছিটকে যাওয়ার উপক্রম করবে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, ওই বস্তুর পরিবর্তে দ্বিগুণ ভরের একটা বস্তু আগের 7 সেন্টিমিটার দূরের বিন্দুতে রাখলে ছিটকে যাওয়ার ঘূর্ণন বেগ কত হবে বলো তো? যদি আমি এখানে এখন আগে রাখছিলাম 1 কেজি ভরের বস্তু, এইবার আমি 2 কেজি ভরের বস্তুকে রাখলাম, তাহলে আমাকে বলো তো এবার কত বেগে এটা ছিটকে যাওয়ার উপক্রম হবে? বলো তো কত বেগে এটা ছিটকে যাওয়ার উপক্রম হবে? সেম। তাহলে দ্বিগুণ ভরের বস্তু রাখলেও, দ্বিগুণ ভরের বস্তু রাখলেও বেগ মানে 60 আরপিএমেই এটা ছিটকে যাওয়ার উপক্রম হবে। ছিটকে যাওয়ার উপক্রম হবে কেন ভাইয়া? বেশি ভর লাগলে তো কেন্দ্রমুখী বল তখন বেশি প্রয়োজন। তুমি দেখো আমাদের যখন কেন্দ্রমুখী বল বেশি প্রয়োজন, মানে এম এর মান যদি বেশি হয়, তাহলে কি ঘর্ষণ বলটাও, এম বাড়লে কি ঘর্ষণ বলটাও বাড়বে না তখন? তো দুই পাশেই তো এম আছে, আলটিমেটলি এম তো কাটাকাটি হয়ে যায়। ওমেগার মানটা কি কার উপর ডিপেন্ড করে? আর এর উপর ডিপেন্ড করে, মিউএস এর উপর ডিপেন্ড করে, জি এর উপরে ডিপেন্ড করে। সো খেয়াল করো এইখানে একটা মজার বিষয়, যে আমরা এইখানে বলতো যে স্থিতি ঘর্ষণ বলটা নিয়ে কাজ করছি, এইটা স্থিতি ঘর্ষণ বলের কোন মানটা বলতো? এইটা কিন্তু স্থিতি ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানটা, তাই না? ম্যাক্সিমাম মানটা, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে এইটা, কিন্তু এর থেকে তো মান কমও হতে পারে। তাহলে যখন কম কেন্দ্রমুখী বল লাগবে তখন কিন্তু ওই কম মানের ঘর্ষণ বলটা তখন সাপোর্ট দিবে। কথা কি বুঝতে পারছো? ধরো এই যে এফএস ম্যাক্স দিয়ে আমরা হিসাব করে দেখলাম সর্বোচ্চ কত ঘর্ষণ বল ও পেতে পারে, তাহলে সর্বোচ্চ কত কেন্দ্রমুখী বল যোগান দিতে পারে সেইটা আমরা বের করে সর্বোচ্চ ওমেগাটা বের করলাম। এখন যদি ওমেগা তার চেয়ে কম হয় তাহলে কেন্দ্রমুখী বল প্রয়োজন হবে কম, তাহলে স্থিতি ঘর্ষণ বলও প্রয়োজন হবে কি কম। বুঝতে পারছো? কারণ স্থিতি ঘর্ষণ বল কি কোনো ফিক্সড মান না ভ্যারিয়েবল মান? স্থিতি ঘর্ষণ বলটা কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল? স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে? আর এবং ওমেগার রিলেশনটা দেখো, আমাদের যত বেশি দূরে থাকবে কোনো একটা কণা তত দেখা যাবে যদি অল্প স্পিডেই ঘুরতে থাকে। দেখো আমরা আরেকটা পরীক্ষা করতে পারো, ধরো তুমি একটা চাকতিকে তুমি হচ্ছে পানি দিয়ে ভিজায় রাখছো, ভেজানোর পরে ওই চাকতিটাকে ঘোরানো শুরু করছো, তাহলে বলো তো যখন ঘোরানো শুরু করবা বলো তো কোন পানির কণাগুলা সবচেয়ে আগে ছিটকে বের হয়ে যাবে? কাছের গুলা কি আগে ছিটকে বের হবে নাকি দূরের যে পানির কণাগুলা থাকবে সেগুলো আগে ছিটকে বের হবে বলো তো? দূরের গুলা। সো দেখো এখন ফিল করতে পারছো কিনা যে যখন একটা চাকতিকে আমরা যখন ঘুরাচ্ছি, যদি পানি উপরে পানির ফোঁটা ছিটায় রাখি, যদি অনেক জোরে ঘুরাই, তাহলে ঘুরালে কি হবে? যদি অনেক জোরে ঘুরাতে থাকি তখন কিন্তু দেখা যাবে প্রথমে আগে বাইরের দিকের যে কণাগুলো আছে পানির কণাগুলো সেগুলো আগে বাইরে বের হয়ে যাবে, কিন্তু ভিতরের দিকের যে কণাগুলো আছে ওগুলাকে বের করার জন্য বা ছিটকে ফেলার জন্য কিন্তু আরো বেশি পরিমাণ ঘূর্ণন বেগের দরকার হয়। বুঝতে পারছো? বলো শ্রাবণ বড়ুয়া, এটা বুঝছো কিনা? এরকম এক্সপেরিমেন্ট ছোটবেলায় করছি, এটা করে দেখান না, ঠিক আছে? দেখি সময় সুযোগ থাকলে করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে এরকম সিমিলার টাইপের একটা প্রবলেম, এটা ব্যাংকিং থেকে না কিন্তু সিমিলার টাইপের একটা প্রবলেম। এখন ভাইয়া কথা হচ্ছে তাহলে এখানের জন্য বিষয়টা কিন্তু সত্য। তুমি দেখো আমরা কিন্তু এখানে যখন ম্যাক্সিমাম বেগ কত এইটা যখন বের করতে চেয়েছি, যে একটা গাড়ি সমতল রাস্তায় সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, এই ভি এর মান যখন ম্যাক্সিমাম তখন কিন্তু আমরা ভি এর মানটা যখন ম্যাক্সিমাম তখন কিন্তু আমরা এখানে এফএস ম্যাক্স ইউজ করছি। বুঝছো? বেগের মানটা যখন ম্যাক্সিমাম তখন কিন্তু আমরা ওই সর্বোচ্চ কেন্দ্রমুখী বল যোগান দিতে পারবে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, তাহলে সর্বোচ্চ বেগ যেটা এটা কিন্তু ভি ম্যাক্স, এটা কিন্তু ভি ম্যাক্স সর্বোচ্চ এত বেগে চলতে পারবে, এর থেকে কম বেগ হলে কোনো অসুবিধা নাই। গুড।
এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বেগগুলো আছে না, এই বেগগুলো কিন্তু অনেক অল্প। তো লং রুটে যখন গাড়ি চলবে, গাড়ি কি এরকম, আমরা দেখলাম না একটু আগে 40 কিলোমিটার পার আওয়ার, একটা সমতল রাস্তার জন্য গাড়ির স্পিড নাকি 40 কিলোমিটার পার আওয়ার। এখন বলো তো, যখন একটা বাস লং রুটে চলে তখন কি সেটা 40 কিলোমিটার পার আওয়ারে চলে, নাকি 70, 80, 90 এরকম স্পিডে চলে না? তাইলে এত স্পিডে যদি সেটা বাঁক নিতে চায়, সমতল রাস্তা যদি থাকে, তাহলে তো ভাই সেটা এত স্পিডে বাঁক নিতে পারবে না। তাইলে তখন তাকে গাড়ি স্লো করে ফেলতে হবে না? আচ্ছা, গাড়ি যদি স্লো করে এর ইম্প্যাক্টটা ইকোনমিতে কত বেশি, এইটা কি তোমাদের কোনো ধারণা আছে কিনা? গাড়ির স্পিড যদি স্লো করে ফেলে, তাইলে চিন্তা করো, গাড়ি যদি 80 কিলোমিটার পার আওয়ারে চলতো, চিটাগাং থেকে বা ধরো রাজশাহী থেকে ঢাকায় একটা ট্রাক, ধরো খাবারের ট্রাক বা যে কোনো শস্যের ট্রাক, সেটা আসতে যদি আগে 6 ঘন্টা সময় লাগতো 80 কিলোমিটার পার আওয়ারে আসতে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ারে যখন গাড়ি চলবে তখন ওই ট্রাকটার আসতে কি এখন 12 ঘন্টা সময় লাগবে না? তাইলে প্রত্যেকটা জিনিস দেখো, টাইম যখন তোমার বেশি লাগবে তখন কিন্তু ইকোনমির জন্য সেটা খারাপ। তাহলে এটার জন্য কি করতে হবে? এবং দেখো আমাদের তাহলে মেইন অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা চাই যে না, গাড়িটা এত কম স্পিডে চললে হবে না, ট্রাক হোক বাস হোক এত কম স্পিডে চললে হবে না, আমরা এটাকে স্পিড বাড়াইতে চাই। এখন স্পিড বাড়াইলে তো সমস্যা, স্পিড যদি বাড়াই তাহলে তো এত স্পিডে যদি চলে তাহলে তো আবার এখান থেকে পিছলায় যাবে। এটার সমস্যার সমাধান কি? সেই সমস্যা সমাধান করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে রাস্তাটাকে একটু বাঁকায় দেওয়া হয়েছে। রাস্তাটাকে একটু বাঁকায় দেওয়া হয়েছে। তুমি খেয়াল করো, এখানে একটা মডেল দেখতে পাচ্ছ, এইখানে একটা মডেল দেখতে পাচ্ছ। যদিও এখানে বাঁকটা অনেক বেশি পরিমাণে দেখানো আছে, যদিও এখানে বাঁকটা অনেক বেশি পরিমাণে দেখানো আছে, কিন্তু আচ্ছা দেখো, যদি এখানে বাঁকটা অনেক বেশি পরিমাণে দেখানো আছে, যে অনেক, দেখো রাস্তাটা খেয়াল করো, এখানে রাস্তাটা যদি খেয়াল করো, ওকে, সো রাস্তাটা যদি খেয়াল করো, আরে ভাই দরকার নেই এগুলা, আরে দূর, আচ্ছা যাই হোক। সো এখানে যদি রাস্তাটা খেয়াল করো, তাহলে দেখো রাস্তাটা কিন্তু এখন আর সমতল রাস্তা নাই। তুমি রাস্তাটা কি লক্ষ্য করছো? রাস্তাটার দিকে যদি তাকাও তাহলে দেখো রাস্তাটা কিন্তু এখন আর সমতল কোনো রাস্তা নাই। একটু আবার দেই, দেখো, হ্যাঁ, যে এইখানে দেখো রাস্তাটা কিন্তু এখন আর কোনো সমতল রাস্তা নাই। এই দেখো, আগের বার রাস্তা কি ছিল? রাস্তা ছিল একদম সোজা একটা রাস্তা ছিল, কিন্তু এইবার দেখো রাস্তাটাই কিন্তু আমরা কি করছি? বাঁকায় দিছি। সো রাস্তাটা যখন বাঁকায় দিছি তখন বলতো প্রতিক্রিয়া বলটা কি এরকম রাস্তার সাথে লম্ব বরাবর কাজ করছে না? রাস্তার সাথে এরকম লম্ব বরাবর কাজ করছে না? আচ্ছা, সো যদি লম্ব বরাবর কাজ করে, দেখো এটা অনেকটা সাইকেলের মতন। কিন্তু সাইকেলের ক্ষেত্রে আমরা কি করছিলাম? সাইকেলের ক্ষেত্রে নিজেরা বেঁকে গেছিলাম, রাস্তাকে একটা কোনাকুনি বল দিছিলাম, রাস্তা আমাদের প্রতিক্রিয়া বল দিছিল একটা কোনাকুনি। কিন্তু গাড়িকে তো আর আমরা নিয়ে বাঁকতে পারবো না, গাড়িকে তো নিয়ে আমরা এক চাকা দিয়ে চালাইতে পারবো না। তাহলে সেজন্য আমরা কি করলাম? দেখো রাস্তাটাকেই বাঁকায় দিলাম এমন ভাবে যাতে করে এখন প্রতিক্রিয়া বলটা উলম্ব বরাবর না থেকে প্রতিক্রিয়া বলটা একটু কোনাকুনি আসে। তাহলে বলো তো, প্রতিক্রিয়া বলটা যদি কোনাকুনি আসে, এখন এটার দুইটা উপাংশ আছে, একটা উপাংশ উপরের দিকে আর একটা উপাংশ কেন্দ্রমুখী বল যোগান দিবে। তাহলেই তো আমাদের ধরো এখন আমরা যদি এখন হিউজ পরিমাণে, মানে যদি আরো বেশি স্পিডে বাঁক নিতে চাই, তাহলে কিন্তু যেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু এই বাঁক নেওয়ার কারণে আমরা কিন্তু ওই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটার সাপোর্ট পাবো। বলো এটা কি ভাইয়া বুঝতে পারছো? বলো তো, ড্রিফট হয়ে যাওয়ার ব্যাপার আসবো ভাইয়া, চিন্তা করো না, সব দেখাবো। আগে দেখো এইটুকু বুঝছো কিনা, যে মেইন আইডিয়াটা হচ্ছে যে রাস্তা ছিল সমতল, সেই রাস্তাটাকে আমরা কি করলাম? রাস্তাটাকেই বাঁকায় দিছি। তাহলে প্রতিক্রিয়া বল তো তলের সাথে লম্ব, তাইলে বাঁকা রাস্তার তল লম্ব হইলে সেটা তো আর একটু কোনাকুনি বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে। যেটা আগে সাইকেল থাকলে কি করতাম? আমরা সাইকেল সহ বেঁকে যেতাম যাতে করে প্রতিক্রিয়া বলটা কোনাকুনি আসে। তাহলে প্রতিক্রিয়া বল কোনাকুনি আসলে এটার একটা উপাংশ এমজি সাপোর্ট দিবে, আর একটা উপাংশ কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই যে দেখো, তাইলে আমরা যদি এখন এই রাস্তাগুলোর দিকে তাকাই, খেয়াল করো এইখানে একটা রাস্তার স্কেচ দেখানো হয়েছে। তুমি খেয়াল করে দেখো যে যখন গাড়িটা বাঁক নিচ্ছে, রাস্তার প্রস্থচ্ছেদের দিকে তুমি যদি তাকাও, তাহলে দেখো রাস্তার ভিতরের দিকে কিন্তু উচ্চতাটা কম আর বাইরের দিকে কিন্তু উচ্চতাটা বেশি, যার ফলে কি হয়েছে? রাস্তাটা কিন্তু এরকম হেলে গেছে, সমতল রাস্তা নাই, একটু আনত রাস্তা হয়ে গেছে। তাহলে এই আনত রাস্তায় আমরা যদি একদম ক্রস সেকশনটা দেখতে চাই, তাহলে দেখো এটাই হচ্ছে সেই ক্রস সেকশনটা। এই যে
ক্রস সেকশনটা, যে এখানে কি হলো, এইটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা। ভাই আগে বুঝো ভালো করে, নোট খাতায় যেভাবে খুশি সেভাবে তুলতে পারবা, অসুবিধা নাই, নতুন কিছু পেলে লিখে নিও। দেখো, সো আমাদের এইখানে যখন আমরা একটা পেলাম, তোমার হচ্ছে যখন রাস্তাটা বাঁকানো অবস্থায় আছে, আনত তল বরাবর আছে, এবং গাড়িটা দেখো এখানে কিন্তু পিছন থেকে একদম প্রস্থচ্ছেদ, এটা কি বুঝতে পারছো এটা কোন ভিউটা দেখাচ্ছি? আমরা যদি রাস্তাটাকে এরকম কেটে দেই, তাহলে পিছন থেকে যদি দেখি, রাস্তাটার পিছন থেকে যদি দেখি, তাহলে দেখো এটা এভাবে থাকলে রাস্তাটা সমতল রাস্তা থাকতো, কিন্তু যখন আমরা এটাকে কোনাকুনি করে দিছি তখন এটা কিন্তু একটা আনত রাস্তা হয়ে গেছে। এবং আনত রাস্তা হয়ে যাওয়ার ফলে এখন কি হবে, চলো এটা আমরা একটু ছবি এঁকে দেখি। যে এখন তোমরা খাতায় লেখো, যা কিছু লিখবে এখন খাতায় লেখো। সো আমাদের এইটা হচ্ছে সেই রাস্তা, বাঁকানো রাস্তার প্রস্থচ্ছেদটা, বুঝছো? এখন আমি একটা বিএমডব্লিউ গাড়ি আঁকবো, বুঝতে পেরেছো? এখন একটা বিএমডব্লিউ গাড়ি আঁকবো, এই যে বিএমডব্লিউ গাড়ির পিছন দিকটা আঁকবো। তো তো এইটা আসলে দেখতে একদম হুবহু বিএমডব্লিউ গাড়ির মতনই হবে, বুঝছো? এই যে দেখো, এটা দুইটা চাকা দিয়ে দিলাম, পারফেক্ট একটা বিএমডব্লিউ গাড়ি। সো গাড়িটা কোন দিকে যাচ্ছে এইটা কি তোমরা বুঝতে পারছো? এই যে এটা হলো সেই রাস্তাটা, এটা হলো সেই রাস্তাটা। সো গাড়িটা কিন্তু এইভাবে করে 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 সামনের দিকে আগাবে। ঠিক এই ভিউটার কথা চিন্তা করো, এই ভিউটার কথা চিন্তা করো। আচ্ছা, ছবিটা কি বুঝতে পারছো বলো তো? ছবিটা কি বুঝতে পারছো? জানতাম এটাই বিএমডব্লিউ। যাক, দেখছো আমি একদম বাস্তব লাইফের সাথে মিল রেখে ছবি আঁকাই না, বলো? থ্যাংক ইউ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা বুগাত্তি, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বুগাত্তি গাড়িও এঁকে দিব তোমাদের জন্য, ঠিক আছে? এই গাড়িটাতে তুমি যদি পাশে বিএমডব্লিউ লেখো তাহলে এটা বিএমডব্লিউ গাড়ি হয়ে যাবে, আর এই গাড়ির পাশে যদি তুমি বুগাত্তি লেখো বা তুমি মার্সিডিজ লেখো তাহলে এটা এই গাড়িটাই হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার আকার ম্যাজিকটাই হচ্ছে এই জায়গাতে। আনবিলিভেবল, এটাই বাস্তব। এই যে এটাই বাস্তব, জানি কে বলে, ওর নামটা ভুলে গেলাম, কি জানি ওর নাম, রিপন, রিপন না, রিপন মিয়া কয় এগুলা। গুড, সুন্দর ড্রয়িং হয়েছে, ধন্যবাদ। সো দেখো, তাইলে আমরা এখানে বলো তো ভাইয়া, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? প্রতিক্রিয়া বলটা কাজ করবে এই দিক বরাবর, আর এদিক বরাবর কাজ করবে। এমজি কোন দিকে কাজ করে? এমজি কাজ করছে ভাইয়া নিচের দিকে, এমজি কাজ করছে। এইটা হলো আমাদের যদি থিটা হয়, তাহলে ভাইয়া বলো তো, এটা যদি থিটা হয়, বলো তো এই আর এর তো দুইটা উপাংশ না? আর এর কি দুইটা উপাংশ না বলো তো? আর এর দুইটা উপাংশ না? তাহলে বলো তো, যদি যদি এইটা থিটা হয়, এটাও না থিটা হয়, জানো? জানো এটা, এইটা থিটা হলে এটাও না থিটা হয়, বিশ্বাস হয়? আরে ছেলেপেলেগুলার বিশ্বাস হবে কিনা, ছেলেপেলেগুলার কি বিশ্বাস হবে কিনা? দেখো, মেইন বিষয়টা হচ্ছে কি, আমরা যখন এই যে ধরো আমাদের এই তলটা আছে, এই তলটা আছে, এই তলের সাথে লম্ব হচ্ছে এইটা, বুঝছো? এখন এই তলটাকে একদম সহজভাবে বুঝি, এখানে জ্যামিতি আনতেছিই না, জ্যামিতি আনছিই না। ধরো এই কলমটা দেখছো না, এই কলমটা হচ্ছে আমাদের সমতল রাস্তা, সমতল রাস্তার উপরে যে লম্বটা, সেই লম্বটা হচ্ছে গিয়ে মনে করো এইটা, এইটা হচ্ছে সমতল রাস্তার উপরে লম্ব। এখন ভাইয়া বলো তো, যদি আমরা এই সবুজ কলমটাকে যদি থিটা ডিগ্রি কোণে বাঁকাই, সবুজ কলমটাকে যদি আমরা থিটা ডিগ্রি কোণে বাঁকাই, তাহলে বলো তো আমাদের নীল কলমটাও উলম্বের সাথে কি ঠিক ততটুকু বেঁকে গেল না? আগে এটা উলম্বের সাথে যত ডিগ্রি কোণে ছিল, যদি আমি এই সবুজ কলমটাকে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে বাঁকাই, তাহলে এই নীল কলমটাও উলম্বের সাথে কতটুকু বেঁকে গেল? থিটা কোণে বেঁকে গেল না? বুঝছো? এই 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 বুঝছো কিনা? হাই 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 হাই, এটা বুঝার কথা। তোমরা একটু চেক করো আশেপাশে ক্লাস 2-3 কোনো সিনিয়র ভাই আপুরা আছে কিনা, খবরদার, ওরা থাকলে কিন্তু এটা মানিজ্যতের ব্যাপার। আর সর্বনাশ, বুঝছি ভাইয়া, গুড। সো তাইলে ভাইয়া দেখো খেয়াল করে, যে এইটা কিন্তু আমাদের ছিল কি তলের সাথে লম্ব, তাহলে যখন এটাকে আমি থিটা ডিগ্রি কোণে বাঁকায় দিছি, এই যে এই হাতটাকে যখন থিটা ডিগ্রি কোণে বাঁকায় দিছি, তখন কিন্তু উলম্বটা থিটা ডিগ্রি কোণে বেঁকে গেছে। আর জ্যামিতি দিয়ে তো পারবাই, ওইটা হোমওয়ার্ক থাকলো না, যদি না পারো হোমওয়ার্কটা ক্লাস 8-এর কোনো সিনিয়র ভাইয়ের কাছে শিখে নিবা এটা। সো এটা যদি আর হয়, তাহলে বলো তো এদিক বরাবর উপাংশটা কত? আর আর cos থিটা, আর এদিক বরাবর উপাংশ কত? আর sin থিটা। তাহলে ছোট্ট বন্ধুরা খেয়াল করো, যেহেতু গাড়িটা আসমানে উড়ে যাচ্ছে না এবং গাড়িটা গর্তে ঢুকে যাচ্ছে না, তাইলে দাদা আমরা কি বলতে পারি? আর cos থিটা হচ্ছে গিয়ে mg এর সমান না? আলবত। এবং আর sin থিটা যেইটা, এইটা কি আমাদের মূলত সেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে?
তাহলে গাড়ি যদি ভি বেগে যায় এমভি স্কয়ার ডিভাইডেড বাই আর, বলো তো কোন আরটা বসাবো, কোন আরটা আমরা এখানে বসাবো বলো তো? এই যে রাস্তার যে বাঁকের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কিন্তু আমাদের এইখানে বসবে, বুঝেছেন? সেই ব্যাসার্ধটা আমাদের এখানে বসবে। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো বস এইটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ধরো এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। মেইন টার্গেট কি? আমাদের ভিটা বের করা হচ্ছে মেইন টার্গেট। তাহলে ভি যদি আমরা এখানে দেখো ভাইয়া 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা এখন 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দেই তাহলে কি আসবে? তাহলে বাম পাশে আসবে tan থিটা। কিভাবে আসছে বুঝছো? আর sin থিটাকে আর cos থিটা দিয়ে ভাগ দিয়ে দিছি, সমান সমান এখানে আসবে v স্কয়ার ডিভাইডেড বাই rg। এইটা না বুঝলে ক্লাস 7 এর সিনিয়র ভাইয়ের আপুর কাছে বুঝে নিবা। আর sin থিটা 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দিলে আর কাটাকাটি sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। আর সরি ওরা sin বাই cos জানে না, যাই হোক 9 এর। সো এখানে কি আসবে? v স্কয়ার বাই rg, কাটাকাটি করে দেখো এটাই আসে। আচ্ছা গুড। তাহলে tan থিটা সমান সমান আমরা পেলাম কত? v স্কয়ার ডিভাইডেড বাই rg। তার মানে আমরা যদি v বের করতে চাই, দেখো v সমান সমান কি আসবে? স্কয়ার রুট অফ rg tan থিটা। একটা জিনিস খেয়াল করেছো? আমরা সাইকেলের জন্য, সাইকেল মানে একাডেমিক সাইকেলের কথা বলছি না, সাইকেল বলতে ওই যে সাইক্লিস্ট যখন বাঁক নিচ্ছিল সেটার কথা বলছি। সাইকেল আলা যখন বাঁক নিচ্ছিল তখন সে সর্বোচ্চ যত বেগে, বা সাইকেল আলার ক্ষেত্রে বাঁক নেওয়ার ক্ষেত্রে তার যে বেগ, সেই বেগের জন্য যে সূত্র, বলতো ওই সূত্র আর এই সূত্র কি সেম হয়ে গেছে না? বলতো ওই সূত্র আর এই সূত্র কি সেম হয়ে গেছে না? বুঝছো? সো আলটিমেটলি জিনিস কিন্তু একই। আমরা গাড়ি নিয়ে বাঁকতে পারতেছিলাম না, রাস্তায় বাঁকায় দিছি, যাবি কোথায়? সো তাহলে দেখো আমরা এখান থেকে দেখা যাচ্ছে থিটার মান যত বেশি হবে tan থিটার মান তত বাড়বে। অর্থাৎ আমরা তত বেশি বেগে কিন্তু বাঁক নিতে পারবো, তত বেশি বেগে বাঁক নিতে পারবো, বুঝেছো? এখন আরো কয়েকটা জিনিস আছে। আচ্ছা মনে করো আমরা বললাম এই যে থিটার, এটার বিপরীত যে বাহু, এই দৈর্ঘ্যটা মনে করলাম h, এবং মনে করো রাস্তার এই যে এখান থেকে এই পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, বুঝছো নাকি কোন দৈর্ঘ্য? বুঝছো? এখান থেকে এই পর্যন্ত যেই দৈর্ঘ্যটা ভাইয়া, এখান থেকে এই পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা মনে করো বললাম এটা হচ্ছে আমাদের x, বুঝছো? এটা হলো আমাদের x। তাহলে বলো তো এই থিটার সমান আমরা কি লিখতে পারি, বা সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ h বাই x। তাহলে খেয়াল করো, যদি তোমাকে কখনো আমাদেরকে বলে দেয় x এর পরিচয় কি, x এর পরিচয় হচ্ছে ভাইয়া রাস্তার প্রস্থ, বুঝছো? রাস্তার প্রস্থ, এই যে মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে দূরত্বটা, এটা হলো রাস্তার প্রস্থ। এই যে এইখান থেকে এইটুকু পর্যন্ত যেই দূরত্বটা, এইটা কোনাকুনি যেই দূরত্বটা, অতিভুজ যেটা, অতিভুজটা হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য? রাস্তার দৈর্ঘ্য, বুঝছো? অতিভুজটা হচ্ছে আমাদের রাস্তার দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য বলতেছি, প্রস্থ। সো অতিভুজটা হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ। সো এইখানে তাহলে বলো তো সাইন থিটা সমান কি লেখা যাবে? সাইন থিটা সমান লেখা যাবে h বাই x। আচ্ছা এইখানে একটা চিটিং করব, আমি একটু চিটিং করব, হালকা একটু চিটিং করব। বলো তো দেখি, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান সমান কি লেখা যায়? tan থিটা লেখা যায়। তাহলে সাইন থিটা মানে h বাই x, tan থিটা মানে v স্কয়ার বাই rg। তাহলে আমরা অনেক সময় দেখব এই সূত্র ব্যবহার করেও বিভিন্ন বইপত্রে ম্যাথ করা হয়েছে। h বাই x লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে v স্কয়ার বাই rg। কিন্তু বলতো এই সূত্রটা কতটুকুর জন্য অ্যাপ্লিকেবল? এই সূত্রটা শুধুমাত্র যদি এই ব্যাংকিং কোণটা 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে সরাসরি ম্যাথ করতে পারবো। কিন্তু ভাইয়া যদি 4 ডিগ্রির মানে থিটা ক্ষুদ্র বলতে কি থিটার মান হচ্ছে সমান আর 4 ডিগ্রি থেকে ছোট, 4 ডিগ্রির সমান অথবা তার থেকে যদি ছোট হয় তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি ধরো থিটার মান হলো 20 ডিগ্রি, থিটার মান হলো 19 ডিগ্রি, থিটার মান 4 ডিগ্রির থেকে বড়, সেই রকম কেসে আমরা ভাইয়া কি করব? সেই রকম ক্ষেত্রে আমরা আগে যদি এই দুইটা ডেটা দেওয়া থাকে, এখান থেকে আমরা আগে থিটার মানটা বের করব, যে থিটা সমান সমান কত? h বাই x, থিটার মানটা বের করব।
এবং এই থিটার মানটা যদি বের করতে পারি, এই থিটাটাকে আমরা বসাই দিব কোথায় বলো তো? tan থিটা সমান সমান তো v স্কয়ার বাই আর জি, তাই না? তাহলে আমরা এখানে যেটা করব, থিটার মানটা তো আগে পাবো, এই থিটার মানটা খুব মিষ্টি করে বসাবা, কিন্তু খবরদার মিষ্টি করে এই থিটার মানটা এই জায়গাতে বসাই দিবা। তাহলে বসাই দিলে আমরা কিন্তু তাহলে থিটার মান পেয়ে গেলে ওই বেগে, মানে সেটা সর্বোচ্চ কত বেগে যেতে পারবে, সর্বোচ্চ কত বেগে যেতে পারবে সেই বেগটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এই 4 ডিগ্রি কেন, এটা না ওই যে ম্যাথের থেকে আসছে, ভাড়া করে নিয়ে আসছি ম্যাথের থেকে। ওই যে তোমার 4 ডিগ্রি কোণে বাঁকলে কি জানি একটা থিওরি ছিল না, ওই যে সাইন থিটা সমান সমান ট্যান থিটা হয়, সাইন থিটা সমান সমান থিটার সমান হয়, এরকম কিছু একটা বিষয় ছিল না, বলো তো? এরকম একটা বিষয় ছিল কিনা বলো? তোমরা 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 কি এটা অস্বীকার করো? এটা কি তোমরা অস্বীকার করো? না। সো ওই ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করছে, আর কিছু না। এটা ফিজিক্সের দোষ না, বিশ্বাস করো। এটা এটা সম্পূর্ণরূপে এর জন্য দায়ী হচ্ছে তোমাদের অভিদাদা আর হচ্ছে রাকিব ভাইয়া আর দীপিত ভাইয়া বা অভি2 ভাইয়া। এই বুঝছো কাহিনী, বুঝছো 4 ডিগ্রিটা কেন হয়েছে? গুড। সো 4 ডিগ্রির আশেপাশে যদি হয় তাহলে আমরা এইভাবে করে ম্যাথ করলে অসুবিধা নাই, কিন্তু যদি 4 ডিগ্রির আশেপাশে না থাকে তখন ভাইয়া একটু কষ্ট করে আমরা থিটার মানটাকে বের করে নিব, তারপরে আমরা এখান থেকে কাহিনী করে ফেলবো। ক্লিয়ার? ক্লিয়ার? ডান? বুঝছি, বুঝছি, গুড, আলহামদুলিল্লাহ। সো এখন আসো, এইখানে আরেকটা বিষয় আছে। আমরা তো ভাইয়া রাস্তায় গাড়ির বাঁক দেখলাম, এখন ভাইয়া ঝামেলা তো আরেকটা আছে। ঝামেলা হচ্ছে যখন ধরেন আপনি ট্রেন বাঁক নিবে, ট্রেন তো আর সবসময় ঝিকঝিক ঝিকঝিক করে সরল রেখা বরাবর তো যায় না, ট্রেন কি করে, ট্রেনও কিন্তু বাঁক নেয়। তাহলে ভাইয়া ট্রেন যখন বাঁক নিবে তখন ভাই আমরা বাঁকাবো কেমনে? সো এটারও খুব সহজ সুন্দর বুদ্ধি আছে। যে তোমরা বলো তো, ট্রেন যে রাস্তা দিয়ে যায়, যে লাইনের উপর ভর করে তো ট্রেন যায়, তাহলে যদি আমি বাঁকাইতে চাই তাহলে খুব সহজ একটা বুদ্ধি হচ্ছে, একটা লাইনকে একটু নিচে রাখবো আর একটা লাইনকে একটু লম্বা করে দিব, একটা লাইনকে ছোট করব, একটা লাইনকে বড় করে দিব, তাইলে কি হবে, ট্রেনটা অটোমেটিক্যালি ওর উপরে বসলে সেটা বেঁকে যাবে না? সো তাহলে আশা করি বুঝতে পারছো। খালা আমি ক্লাসে আছি, খালা ক্লাসে আছি, শেষ করে ফোন দিচ্ছি। ওকে ওকে। সো বুঝছো যে আমরা এইখান থেকে যদি দেখি এখন ভাইয়া রেল লাইনের জন্য কি হবে, আহা কেন এটা নিলাম, ওকে। সো রেল লাইনের জন্য কি হবে দেখো, যদি আমরা রেল লাইনের ক্ষেত্রে বলতে চাই, রেল লাইনের ক্ষেত্রে বলো তো বস, রেল লাইনের ক্ষেত্রে আমাদের একটা পাত থাকবে আর পাশে আরেকটা পাত থাকবে। তো এদের জন্য দেখো আমাদের যে রাস্তাটা কিন্তু ট্রেনটা কিন্তু এভাবে করে বাঁকাই গেল, বুঝছো? আমরা কিন্তু প্রস্থচ্ছেদ নিয়ে কাজ করছি, একটা লাইন ছোট্ট আর একটা লাইন বড়। তাহলে কি হবে, রেলটাকে যখন লাইনের উপরে বসাবা রেলটা এরকম বেঁকে থাকবে না? আচ্ছা, সো তাইলে দেখো যদি এরকম বেঁকে থাকে সেটার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বলে যে লাইন দুইটার মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ লাইন দুইটার মধ্যবর্তী দূরত্ব বললে কিন্তু ভাইয়া এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে, বুঝছো? যদি বলে রাস্তার প্রস্থ কিন্তু অতিভুজটা, কিন্তু লাইন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বলে, রেল লাইনের মানে লাইন দ্বয়ের মাঝখানে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু হবে এইটুকু। এবং আমাদের মনে করো একটা থেকে আরেকটা কতটুকু উঁচু, বা একটা লাইনের সাপেক্ষে আরেকটা লাইন কতটুকু উঁচু, বুঝছো? একটার সাপেক্ষে আরেকটা কতটুকু উঁচু, যে এখান থেকে এইটুকু পর্যন্ত যে উচ্চতাটা, এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে ভাইয়া থিটা সমান সমান আমরা দেখো tan থিটা ইজ ইকুয়ালস টু, তো জানতাম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এখান থেকে tan থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই ডি সমান সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি না? তাহলে বস দেখো আমরা এখান থেকে কিন্তু সরাসরি এটা আমরা সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এটার জন্য থিটা নিয়ে আমাদের গ্যাঞ্জাম করা দরকার নাই, থিটার কোনো প্রবলেম নাই, থিটা এর কোনো প্রবলেম নেই, বুঝেছো? এখানে থিটা বড় হোক ছোট হোক যাই হোক, এখানে কোনো অসুবিধা নাই, বুঝছো? প্রথমে ভাবছিলাম আমাদের খালা বলতেছে, না রে বাবা তোমাদেরকে খালা বলবো কেন। ঠিক আছে,
ট্রেন্ড পারেন না আর্টিস্ট? যাও, তোমাদের আর লজ্জা দিলাম না। আর্টিস্টের যোগ্যতা নিয়ে তোমরা প্রশ্ন তুলেছ, ছি ছি ছি। নিজেদের মুখে শোনো, উপরে একটা থুতু দাও, উপরে একটা থুতু দাও, তারপর থুতুটা যেখানে গিয়ে পড়বে, যে যোগ্য থুতু খাবার, তার গায়ে গিয়ে পড়বে। বুঝতে পারছো? ওকে, মানে এটা কি প্রশ্ন করলা তোমরা? আমার মতন একজন শিল্পীর তোমরা শিল্প নিয়ে প্রশ্ন করছো, ছি 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 ছি। ওকে ওকে, ডান। সো আমরা এইটা বুঝলাম। তাহলে চলো কয়েকটা ম্যাথ প্রবলেম একটু দেখে ফেলি। আমি আশা করি কোনো টপিক প্রবলেম বাদ দেই নাই, না বাদ দেই নাই। আরে কি যে বলো, বাদ দিব? ওকে, সো এইবার আসেন, কি বললো দেখেন, কয়েকটা প্রশ্ন, ইজি প্রশ্ন, এগুলো সহজ প্রশ্ন। আমরা আস্তে আস্তে কিছু কমপ্লেক্স কেস একটু দেখে ফেলবো, বুঝছো? কয়েকটা কমপ্লেক্স কেস একটু দেখে ফেলবো, ঠিক আছে? ওকে, সো দেখো, আমরা এখানে কি বলছে, গাড়ি চলাচলের একটা রাস্তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 1 কিলোমিটার। বাঁকের ব্যাসার্ধ মানে আর সমান সমান হচ্ছে 1 কিলোমিটার, বুঝছো? রাস্তাটা অনুভূমিকের সাথে 4 ডিগ্রি কোণে ঢালু করা আছে। রাস্তা অনুভূমিকের সাথে 4 ডিগ্রি কোণে ঢালু করা আছে। গাড়ি নিরাপদে সর্বোচ্চ কত বেগে বাঁক অতিক্রম করতে পারবে? তাহলে দেখো ভাই, আমাদের অ্যাঙ্গেলই দেওয়া আছে। এই সমস্ত অঙ্কগুলো দেখলে না আসলে যে প্রশ্নকর্তা তার প্রতি অনেক দোয়া চলে আসে, বুঝছো? তার সাংসারিক জীবন, তার ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন সবকিছু সম্পর্কে কিন্তু একটা মন থেকে কি আসে, দোয়া চলে আসে। এই প্রশ্নটা কে সলভ করতে দিছে তোমাদের বলো তো? এই প্রশ্নটা যে সলভ করতে দিছে তাকে একটু দোয়া করে দিও তোমরা, হ্যাঁ? সো এখানে দেখো থিটা সমান 4 ডিগ্রি, তাহলে ভাইয়া ট্যান থিটা সমান সমান আমরা জানি বলছে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, ভি স্কয়ার বাই আর জি। তাহলে আমরা ভি সমান সমান কি পাবো বলো, স্কয়ার রুট অফ আর জি ট্যান থিটা না, আর জি ট্যান থিটা। তাহলে সুন্দর মতন এখানে তোমরা আর এর মান বসিয়ে দিবে 1000, জি এর মান অনেকেই জানো না, আজকে প্রথমবারের মতন জানলে। উপরে থুতু দেওয়া উচিত তোমাদের। ওকে, আমরা এখান থেকে দেখো এই ট্যান 4 ডিগ্রি বসায় দিলে কিন্তু আমরা এখান থেকে বেগের মান কত হয় সেটা পেয়ে যাব, বুঝছো? তোমাদের দোয়ায় অনেক পাওয়ার আসলেই। আসলে আমি এটা কখনোই আমি অবজ্ঞা করতে চাই না, তোমাদের দোয়ায় অনেক অনেক পাওয়ার। ঠিক আছে, ফিজিক্স তো গরিব, ম্যাথের কাছ থেকে হাওলাত করে চলে, কোনো অসুবিধা নেই ভাই, আমরা এটা মেনে নিছি, এটা মেনে নিছি। যেমন ধরো যখন আমার অনেক হাঁচি হয়, খুব ঠান্ডা লাগছে, ধরো হাঁচি লাগছে, তখন তো আমি আসলে টিস্যু পেপার ছাড়া একেবারেই মানে অচল। সো ওই সময় আমার টিস্যু পেপার হাওলাত নেওয়াই লাগে। ধরো টিস্যু পেপার নাক মুছে তারপর আবার ফেলা লাগে, তো কি করব বলো? আর তখন তো অচল হয়ে যাই আমি। তো ফিজিক্সের ক্ষেত্রে আসলে বিষয়গুলো এরকমই, কখনো কখনো আমরা ম্যাথ ছাড়া এরকম অচল হয়ে যাই। ঠিক আছে, ওকে, ডান। আসো পরের প্রবলেমে যাই। কি বলছে এখানে, কি বলছে দেখো, একটা রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, হ্যাঁ? ওই স্থানে রাস্তাটা চওড়া বলে দিছে 5 মিটার এবং ভিতরের কিনার হতে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে? সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে? তাহলে ভাই এখানে জাস্ট আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, আর কিচ্ছু না। ম্যাথ একেবারে ইজি, যে 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটা চওড়া। রাস্তা চওড়া কতটুকু বস বলো? রাস্তার চওড়া বলা, এই রাস্তার চওড়া মানে কি নিচের টুকু? রাস্তার চওড়া প্রস্থ মানে কি নিচের টুকু? না, রাস্তার চওড়া মানে কোনটা? রাস্তার চওড়া মানে কিন্তু এইটা। সো তাইলে আমরা এখান থেকে দেখো যেটা পাই, রাস্তার চওড়া মানে আমরা যেটা পাই সেটা এতটুকু দেওয়া আছে। তাইলে ভাইয়া এতটুকু মানে হচ্ছে 5 মিটার। এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এটুকু মানে 5 মিটার এবং 100 মিটার ব্যাসার্ধ। এটা তো আর বলছে নিচের কিনার থেকে ভিতরের কিনার থেকে বাইরের কিনারা হচ্ছে 50 সেন্টিমিটার উঁচু। কথাটা বুঝছো কিনা দেখো, এটা হলো ভিতরের কিনারা না, এইটা কি ভিতরের কিনারা না, আর এটা হচ্ছে বাইরের কিনারা। ভিতরের কিনারা থেকে বাইরের কিনারাটা হচ্ছে 50 সেন্টিমিটার উঁচু। সো এখানে হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে? ঠিক আছে, সো দেখো আমরা এখান থেকে যেটা পাই, অনেকে ছোট্ট বন্ধু বলছে দেখে মানে তোমরা মাইন্ড করছো, তোমাদের ছোট্ট বন্ধু বলছি দেখে ওইটার ব্যাপারে আসতেছে, একটু শেষ করে নিই এটা। সো ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে। সো আমারে বলো এইখানে আমাদের এই থিটার মানটা কত? আগে চলো তো দেখি বের করি, সাইন থিটা থেকে আগে থিটার মানটা বের করি। সাইন থিটা সমান সমান কত? 0.5 ডিভাইডেড বাই 5। তাহলে বলো তো থিটার মান কত? আচ্ছা, এর আগের দিন যারা এই যে আমরা একটু সাসপেন্ড করছিলাম, হ্যাঁ, ওই ছেলের আসলে এখন আপডেটটা কি? 5.73 ডিগ্রি।
5.73 ডিগ্রি। তাহলে এটা হলো থিটার মান। তাহলে আমরা বলছে সর্বোচ্চ কত বেগে বাঁক নেওয়া যাবে। তাহলে বলো তো আমরা এখানে কি লিখতে পারি, tan থিটা সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে ভাইয়া tan থিটার মান কত বসাবা, 5.73 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই, ছোট্ট বন্ধুরা আর এর মান হচ্ছে 100 মিটার, জি এর মান জেনে অবাক হবে 9.8। এইখান থেকে আমরা ভি এর মান কত বের করে ফেলবো। ভাই বিশ্বাস করো এই প্রবলেমগুলো থেকে সিকিউ প্রবলেম ভুরি ভুরি আসে, ভুরি ভুরি আসে। জীবনে আর কত বড় ভুরি দেখছো, ভুরি ভুরি প্রবলেম কিন্তু এই টাইপের টপিকগুলো থেকে আসে, বুঝেছো? হ্যাঁ, এগুলা রিয়েল হাই রোড বানানোর সময় ক্যালকুলেশন করে। কিন্তু বলতো আমাদের এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু রিয়েল রাস্তার মধ্যে তো ঘর্ষণ থাকে, কিন্তু আমরা কি এই রাস্তার মধ্যে কোনো ফ্রিকশন ফোর্সের কথা চিন্তা করছি? এখনো পর্যন্ত কিন্তু করি নাই। তো সামনে আমরা এখন মানে এর পরের টপিকই হচ্ছে, যদি আমাদের বাঁকের সময় দেখা যায় যে ফ্রিকশন আছে তাহলে কি হবে। এই সূত্র মনে থাকবে না মানে কে বেটা, এটা কঠিন সূত্র নাকি? হ্যাঁ, এটা কি কঠিন সূত্র বলো? ওকে ওকে ডান। তাহলে বস এটা বুঝলাম, ভি এর মান কত বের করে ফেলতে পারবা, এটা আর করে দিলাম না, তোমরা আবার কান্নাকাটি করো না, এটা কিন্তু পারবা। সিম্পল, এত সিম্পল জিনিস কেন পারো না বলো তো? আচ্ছা এই যে রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ আসছে এবার। তো ভাইয়া দেখো সব টাইপ কাভার্ড। রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ আমাদের আর এর মানটা বলে দিয়েছে 49 মিটার। 49 মিটার। দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, একটা কাজ করি, আমি তো জানি যে আসলে জিনিসটা এরকমই হবে আলটিমেটলি। সো এইখানে আমাদের পাত আর এই লম্বাটা হচ্ছে আমাদের একটা পাত। এই বোঝো নাই? বুঝো না কেন? এইটা হলো একটা পাত আর এইটা হলো আরেকটা পাত, বুঝছো? তাহলে এখন বলছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি এইটা হবে? না। আমরা কি জানি বলতো, দুইটা সরল রেখার মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বটা কি তাদের মধ্যে লম্ব দূরত্ব হয় না? দুইটা সরল রেখার মধ্যে যেই দূরত্ব সেইটা কি তাদের মধ্যকার লম্ব দূরত্ব না? তাই তো, তাই তো। সো তাহলে লম্ব দূরত্ব যেটা এই যে, সো আমরা এই দুইটা পাতের মধ্যে যেই দূরত্ব, এটা একটা পাত এটা একটা পাত, এই দুইটা পাতের মধ্যে যেই দূরত্ব সেটা হচ্ছে 1.5 মিটার। ম্যাথের প্রতি রেসপেক্ট, ম্যাথের প্রতি রেসপেক্ট, স্যালুট। সো এটা হলো 1.5 মিটার। ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত, এই দেখো এটা হলো ভিতরের পাত অপেক্ষা, এই যে ভিতরের পাত অপেক্ষা ভিতরের পাতের থেকে বাইরের পাত কতটুকু উঁচু, তার মানে এইটুকু হাইট দেওয়া আছে। একটা অপেক্ষা আর একটা কত, তার মানে এটা হলো 0.15 মিটার, বুঝেছো? তাহলে বাঁক ঘুরতে ট্রেনকে কত দ্রুতিতে চলতে হবে। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো যে আমরা এখান থেকে জানি tan থিটা সমান সমান তো ভাইয়া ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তো এখানে ভাইয়া থিটার মান কত? থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাইলে 0.15 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 1.5 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 49 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো ভিএল মান কত বের করে ফেলতে পারবো, বুঝেছো? বলো ক্লিয়ার? ক্লিয়ার? দেখো ঠিক আছে, ডান। 6.93, ঠিক আছে, যেটা আসে সেটাই উত্তর। প্র্যাকটিস শিট কি দেওয়া হয়েছে? ও মা, কোত্থেকে আসলো? হ্যাঁ দেওয়া হয়েছে তো, দেওয়া হয়েছে। ওকে, এইবার আসো খুবই মজার একটা প্রবলেম, ঘর্ষণ যুক্ত রাস্তায়। এবার আমরা ব্যাংকিংটা একটু দেখব। ভাইয়া এটা একদম কঠিন টপিক না, কিন্তু এটা বোর্ড পরীক্ষার জন্য একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডমিশনের আমরা আবার এগুলা দেখাই। সো একটু দেখে রাখো যে ঘর্ষণযুক্ত রাস্তা যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় বেগের একটা ম্যাক্সিমাম সীমা থাকে, একটা মিনিমাম সীমাও থাকে। তাহলে সেই ক্ষেত্রে আসলে কাহিনী কি হবে বলো তো? আমরা যদি গাড়িটা নিয়ে চিন্তা করি, এইটা ছবিটাতেও বুঝতে পারছো যে এটা একটা কিসের ছবি? রাস্তার প্রস্থচ্ছেদের ছবি। ভাইয়া খুব মজা, টপিকটা খুবই ইন্টারেস্টিং। আমি বললাম তোমাকে, দেখো ভালো না লাগলে নিজের গালে একটা চড় দিও, কিন্তু বিশ্বাস করো চড় দেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে, সো আমাদের এটা হচ্ছে সেই বিএমডাব্লিউ গাড়ি। সো এই গাড়িটা বাঁকা একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এখন রাস্তার মধ্যে আছে টায়ারের সাথে রাস্তার একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে,
টায়ারের সাথে রাস্তার একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। এখন বস বলো তো দেখি, হ্যাঁ এর আগ পর্যন্ত যে ম্যাথগুলা ওইগুলা পর্যন্তই যথেষ্ট হবে, অসুবিধা নাই, এটা এক্সট্রা টপিক, একটু দেখে রাখো, ভাল লাগবে দেখবা। সো খেয়াল করো, বলো তো দেখি রাস্তাটা আসলে কেমন। এইরকম না রাস্তাটা ভাইয়া, রাস্তাটা এইরকম না? দেখো আমরা এখানে যে বেগটা বের করছি বলতো, এই বেগগুলা কি একটা সিঙ্গেল বেগ না? এতক্ষণ পর্যন্ত আমরা যেই বেগগুলা বের করছি, যেমন একটু আগের ম্যাথে তোমরা বেগ পাইছো 6.93, তো ভাইয়া ওই 6.93 যেই বেগটা, সেই বেগটা তো একটা সিঙ্গেল মান। আমার প্রশ্ন হচ্ছে যদি রাস্তায় কোনো ঘর্ষণ বল না থাকে, তাহলে খেয়াল করো, যদি রাস্তায় কোনো ঘর্ষণ বল নাই, 6.93 বেগে গেলে সে কিন্তু সুন্দর মতন রাস্তাটা এইভাবে করে পার হয়ে যেতে পারবে। আগেরটা যদিও ট্রেন ছিল, যাই হোক আমরা বুঝছি তো, মানে রাস্তার ক্ষেত্রে ধরো একটা বেগ আসছে 6.93 বেগ, যে বেগে গেলে ওই যে √r(g tan θ) থেকে আমরা একটা বেগ পাইছি, ঠিক আছে, আমরা একটা বেগ পাইছি। সো এই বেগে যদি যায় তাহলে কিন্তু আমাদেরকে বলছে যে হ্যাঁ এই যে তোমার বাঁকের ব্যাসার্ধ যেটা ছিল, বাঁকের ব্যাসার্ধ যেটা ছিল, এই বাঁকের ব্যাসার্ধে কিন্তু সেটা বাঁক নিতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমার প্রশ্ন হচ্ছে যদি আমরা রাস্তায় যখন যাচ্ছি তখন যদি ওই 6.93 বেগের থেকে বেশি বেগে যাই তাহলে কি হবে, আর যদি কম বেগে যাই তাহলে কি হবে? তোমরা একটু চিন্তা করো তো দেখি। 6.93 বেগটা আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে √r(g tan θ) থেকে আমরা পাইছি, ডান। এর থেকে যদি বেশি বেগে যাওয়া শুরু করি তখন কি হবে? তখন কি সেটা আর ওই বৃত্তাকার পথটাকে ফলো করতে পারবে? পারবে না। তাইলে কিভাবে সেটা ঘুরবে? যদি বেশি হয় বেগ, যদি কম হয় বেগ, তাহলে কি হবে? দেখো যদি বেগটা বেশি হয় তাহলে কি হবে, এটা না আস্তে 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 ওই দূরে সরে যেতে থাকবে। এটা কখন? যখন বেগটা v সমান সমান বা v এর মানটা যখন গ্রেটার দেন √r(g tan θ), এটার চেয়ে যখন বেশি হবে তখন এটা বাইরের দিকে ছিটকে যেতে থাকবে। আর বলো তো যদি বেগটা কম হয় তাহলে কোন দিকে ছিটকে যাবে? যদি বেগটা এর চেয়ে কম হয় তাহলে কোন দিকে ছিটকে যাবে? ভিতরের দিকে। ভেরি গুড। তাহলে যদি এরকম করে বাঁক নেয়, একটু কমে যায়, তাহলে ভি এর মানটা যদি এরকম হয় যে √r(g tan θ), √r(g tan θ), যদি এটার থেকে বেগের মানটা কম হয়, বেগের মানটা যদি এটার থেকে কম হয় তখন কিন্তু এটা ভিতরের দিকে সরে আসবে। তাহলে কিন্তু একদম সরাসরি যে বৃত্তাকার পথ যেটা আমরা আর ব্যাসার্ধ নিয়ে চিন্তা করছিলাম সেইটা কিন্তু এখন আর ফলো করতে পারছে না। তাহলে ভাইয়া এর থেকে যদি আর এই রাস্তাটা কোনটা? এই রাস্তাটাই হচ্ছে v সমান সমান, এই রাস্তায় যখন যাবে সেটা হলো v √r(g tan θ), r(g tan θ) এর থেকে যদি বেশি বেগ হয় বাইরে ছিটকে যাবে, কম বেগ হলে কিন্তু ভিতরের দিকে ছিটকে সরে আসবে, সরে আসবে। ঠিক আছে? তাহলে এখন এটা কোন সময়ের জন্য? এটা হলো ঘর্ষণবিহীন রাস্তার জন্য। এটা কোন সময়ের জন্য? এইটা হচ্ছে আমাদের ঘর্ষণবিহীন রাস্তার ক্ষেত্রে প্রযোজ্য। এইটা হলো, দাঁড়াও, সো এইটা কিসের জন্য? এটা হচ্ছে ঘর্ষণযুক্ত রাস্তার জন্য, সরি ঘর্ষণ মুক্ত বা ঘর্ষণ নেই, মুক্ত যুক্ত দেখতে একই রকম লাগে, ঘর্ষণ নেই। ঠিক আছে? এমন রাস্তার ক্ষেত্রে দেখো যদি এর থেকে বেশি বেগে যাও তাহলে বাইরে ছিটকে যাবে, কম বেগে নিলে ভিতরে চলে আসবে। ঠিক আছে, তাইলে আমরা যদি বের করতে চাই এখন যে ঘর্ষণ থাকলে তাহলে কি হবে ভাইয়া? ঘর্ষণ যদি থাকে তাহলে কি হবে বলো তো? একদম সহজ, আগের জিনিসটা যদি বুঝো, এইটা ভাইয়া একদমই সহজ, একদমই সহজ, একদমই সহজ। এই নাও তোমার BMW গাড়ি। তো বলো তো যখন এটা বাঁক নিবে তখন মনে করো গাড়িটার বেগ v এর মান হচ্ছে গ্রেটার দেন √r(g tan θ), আমরা এই কেসের জন্য দেখছি, বুঝছো? এই কেসের জন্য দেখছি। তাহলে বলো তো রাস্তায় কিন্তু একটা ঘর্ষণ বল আছে। এখন যদি আমরা বেগের মানটা এইটার থেকে বেশি হয় তাহলে কি বলছিলাম, গাড়িটা কি ভিতরের দিকে সরে আসবে না বাইরের দিকে সরে আসবে বলো তো? ভিতরের দিকে সরে আসবে নাকি বাইরের দিকে সরে আসবে? আগের টপিকটা বুঝো নাই? এই এই যে দেখো দেখো, এইটা বুঝো নাই? দেখো এটার কথাই বলতেছো, অথই আর ফাহিম ফয়সাল, দেখো তো এটাই বুঝো নাই নাকি কোনটার কথা বলছো?
এটা যেটা বললাম যে যখন এই √r g tan থিটা এই বেগে আমরা চালাবো তখন দেখা যাবে যে গাড়িটা সুন্দর মতন বৃত্তাকার একটা লাইন বরাবর, এই যে একদম এই মাঝখানে ইয়া দেখো না, যে গাড়ির মাঝখানে যে একটা দাগ দেওয়া থাকে, ঠিক মনে করো ওই দাগ বরাবর সেটা এরকম বাঁক নিতে পারবে যদি বেগটা এরকম হয়। কিন্তু বেগটা যদি এর থেকে কম হয় তখন দেখা যাবে কি, ওইটা স্লো হলে গাড়িটা যদি একটা নির্দিষ্ট স্পিডে যায় তাহলে এভাবে ঘুরতে পারবে, যদি স্লো হয়ে যায়, স্লো হলে না এই নিচের দিকে সরে আসবে। আর যদি এটা থেকে বেগটা বেশি হয়, বেশি হলে কি হবে, এইটা বাঁক নেওয়ার বদলে দেখো একটু বাইরের দিকে ছিটকে যাবে, এই বেগের থেকে একটু বেশি বেগে কিন্তু বাইরের দিকে ছিটকে যাবে। বুঝছো? বলো এইটা কি বুঝছো কিনা? এটা জাস্ট কমন ফেনোমেনা, কিন্তু কমন ফেনোমেনা যে যখন বেগটা তুমি বাড়ায় দিচ্ছ তখন কিন্তু, বুঝছো? 100-তে 100, সাব্বাস সাব্বাস, গুড। এটা বুঝে গেলে, বুঝলেই হয়েছে, ভেরি গুড, ডান। অথই বুঝছো? অথই? হ্যাঁ, ক্লিয়ার, গুড, বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ভাইয়া দেখো, এখন ভাইয়া বলো তো, যদি আমাদের বেগের মানটা √r g tan থিটার থেকে বেশি হয় তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এটা তো ভাইয়া বাইরের দিকে ছিটকে যাওয়ার, মানে বেশি হলে বাইরের দিকে ছিটকে যাওয়ার কথা। এখন বলো তো, রাস্তায় একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলটা কি করবে? স্থিতি ঘর্ষণ বলটা কি করবে? যেদিকে সে সরে যেতে চায় তার ওই গতিটাকে বাধা দিবে। অর্থাৎ গাড়িটা কিন্তু চায় এইভাবে করে সোজা যাওয়ার বদলে গাড়িটা চাচ্ছে এইভাবে করে সরে যেতে। তাহলে বলো তো, ঘর্ষণ বল যেটা, স্থিতি ঘর্ষণ বল যেটা, সেইটা কি ওই দিকে, এটা তো একরকম ছিটকে যাচ্ছে, একরকম স্লিপিং করছে, তাই না? যদি ঘর্ষণ না থাকে তাহলে কিন্তু স্লিপিংটা হবে, স্লিপ করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ঘর্ষণ বল কি করার চেষ্টা করবে? ওই স্লিপিংটাকে আটকানোর চেষ্টা করবে না? তাহলে ঘর্ষণ বল দেখো, যখন এটা বাইরের দিকে ছিটকে যাচ্ছে, ঘর্ষণ বলটা তাহলে কি করবে? এমন দিকে বল প্রয়োগ করবে যাতে করে সেটা বাইরের দিকে ছিটকে না যায়। তাহলে বলো তো দেখি, ঘর্ষণ বলটা কোন দিক বরাবর কাজ করবে? সহজ কথায় দেখলে দেখো, এই গাড়িটা চাচ্ছে বাইরের দিকে ছিটকে যাইতে, তাই না? ওই বৃত্তাকার পথের বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে। এই দেখো, এই যেটা হলো সেই বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে দেখো বাইরের দিকে কিন্তু ও ছিটকে যেতে চাচ্ছে, বাইরের দিকে ও ছিটকে যেতে চাচ্ছে, ঠিক আছে? ও বাইরের দিকে ছিটকে যেতে চাচ্ছে। তাহলে ঘর্ষণ বলটা কি করবে? ঘর্ষণ বলটা কিন্তু তাকে ভিতরের দিকে একটা বল প্রয়োগ করে তার বাইরের দিকের ছিটকে যাওয়ার টেন্ডেন্সিটাকে রোধ করবে। বুঝছো? তাইলে আমাদের এই দিক বরাবর একটা এফএস কাজ করবে। এখন বলো তো দেখি, আচ্ছা এটুকু বুঝছো? এফএস এর দিকটা কেন এইদিকে? সহজ না? সহজ না? এফএস এর দিকটা কেন এই দিক বরাবর? কারণ বেগ যত বাড়ায় দিবা তত তো বাইরের দিকে ছিটকে যাবে। তাহলে ঘর্ষণ বলের কাজ হচ্ছে ছিটকে যাওয়াটা ঠেকানো। তাহলে ভিতরের দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। এক্সিলেন্ট, বুঝছি। এখন বলো তো দেখি, যত বেশি বাইরের দিকে ছিটকে যাইতে চাইবা এই ঘর্ষণ বলের মান কি তত বেশি হবে না? অর্থাৎ বলো তো, তোমার বেগ এই ভ্যালুটা থেকে বেগের মানটা যত বাড়তে থাকবে আমাদের এই ঘর্ষণ বলের মানটা কি আস্তে আস্তে তত বাড়তে থাকবে না? তাই না? বুঝছি, ক্লিয়ার। যে এই ভ্যালুটা থেকে বেগের মানটা আস্তে আস্তে যত ইনক্রিজ করতে থাকবে তত তো বাইরের দিকে ছিটকে যেতে থাকবে। তাহলে ওটাকে ঠেকানোর জন্য তত বেশি পরিমাণ ঘর্ষণ বল লাগবে। তাহলে আমরা বের করতে চাই ম্যাক্সিমাম কত বেগে চললে এই গাড়িটা ট্র্যাকে থাকবে। ম্যাক্সিমাম বেগটা কত, এটা আমরা বের করতে চাই। তাহলে যখন ম্যাক্সিমাম বেগ, তাহলে ওই ম্যাক্সিমাম বেগে চললে তার ছিটকে যাওয়া ঠেকানোর জন্য ম্যাক্সিমাম ঘর্ষণ বলের প্রয়োজন হয় না? তাহলে আমরা এখানে এফএস ম্যাক্স নিয়ে হিসাব করতে চাই, তার ভি ম্যাক্সটা কত হয়, তার ভি ম্যাক্সটা কত হয়। বুঝছো? বুঝছো? ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাইলে ভাইয়া এইদিকে যদি এফএস থাকে, এইদিকে যদি এফএস থাকে, এখন তাইলে খেয়াল করো তো, আমাদের থিটা ছিল এইটা, আর দেখি কি কি বল কাজ করছে। এখন একদম সিম্পল, এটা বুঝে গেলে সব আগের জিনিস, একদম সব আগের জিনিস। দেখো একটু দেখো, পরে লেখো। নিচের দিকে ভাইয়া এমজি কাজ করবে, এদিক বরাবর একটা আর কাজ করবে। এখন দেখো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যখন আমরা আনত তলে ঘর্ষণের টাইপের ম্যাথগুলো করতাম সেই সময় আমরা হচ্ছে তল বরাবর একটা উপাংশ নিতাম, তলের সাথে লম্ব বরাবর একটা উপাংশ নিতাম। কেন? কারণ তখন আমাদের বস্তুটা কিন্তু এই দিক বরাবর গতিশীল থাকতো আনত তলের ম্যাথগুলো করার সময়, ঘর্ষণের ম্যাথগুলো করার সময়। কিন্তু বলতো, যখন এটা রাস্তায় বাঁক নিচ্ছে
সেই সময় তো আমাদের দরকার কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে এইটা বের করা। তাহলে কেন্দ্রমুখী বলের যোগানটা কোন দিক বরাবর হয় বলতো? ঠিক এক্স অক্ষ বরাবর হয় না কেন্দ্রমুখী বলের যোগানটা? এইটা অ্যানালাইসিস করার জন্য আমরা প্রত্যেকটা বলকে আনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুইটা উপাংশে ভাগ করব। এর আগেও তাই করছি, এখনো তাই করছি। তাহলে দেখো, এটা হলো আমাদের সেই আর, একইভাবে এদিক বরাবর আর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর আর একটা উপাংশ থাকবে, এবং এই দিক বরাবর আর একটা উপাংশ থাকবে, আর একটা উপাংশ থাকবে। এবং এই যে এফএস ম্যাক্স, সেই এফএস ম্যাক্সেরও কিন্তু এই বাম দিক বরাবর একটা উপাংশ থাকবে, বাম দিক বরাবর একটা উপাংশ থাকবে, এবং নিচের দিক বরাবর একটা উপাংশ থাকবে। ঠিক আছে, নিচের দিকে একটা উপাংশের থাকবে। তাহলে দেখো কোন দুইটা বল কাটাকাটি হয়ে গেছে। এইটাকে কাইটটা আমি এই দুইটা বানাইছি, আর এইটাকে কাইটটা আমি এই দুইটা বানাইছি। তাহলে বুঝছো কোন কোন বলগুলো আছে? ভাইয়া এইটা যদি থিটা হয় একান্তর কোণ বলে এটাও কিন্তু থিটা, এটুকু বুঝতে হবে। এখন এটুকু বুঝতে হবে, এটা থিটা হলে এটাও কিন্তু থিটা। ভেরি গুড, একান্তর কোণ বলে এই যে একান্তর কোণ, যদি এটা থিটা হয় এটাও থিটা। ওকে, সো এখন দেখো আমাদের এই দিক বরাবর তাহলে উপাংশটা তাহলে কত? এফএস ম্যাক্স, এফএস ম্যাক্স কস থিটা, আর এদিক বরাবর উপাংশ হচ্ছে এফএস এর এফএস ম্যাক্স সাইন থিটা, আর নিচের দিকে এখানে একটা এমজি কাজ করছে, এইটা ছিল থিটা, আর এর এদিক বরাবর উপাংশ হলো আর কস থিটা, আর এদিক বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা। একটু জিনিসটা যাতে বোঝা যায় আমি একটু কালারগুলা সেম করে দিচ্ছি। এটা হলো এফএস ম্যাক্স কস থিটা, আর এইটা হচ্ছে এফএস ম্যাক্স সাইন থিটা। ঠিক আছে, এটা হলো এমজি। ওকে, ডান। ঠিক আছে, তাইলে ভাইয়া দেখো ওয়াই অক্ষ বরাবর কি কি বল কাজ করছে? একটা বল কাজ করছে আর কস থিটা, এটা সমান সমান হচ্ছে নিচের দিকে কি কি বল কাজ করছে? এফএস ম্যাক্স সাইন থিটা প্লাস এমজি। এটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এবং বলতো আমাদের আর সাইন থিটার সাথে, আর সাইন থিটার সাথে এই এফএস ম্যাক্স কস থিটা, এফএস ম্যাক্স কস থিটা, এরা দুইটা মিলে কিন্তু আমাদের এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর এর যোগান দিচ্ছে। বলো বুঝতে পারছো কিনা? দেখো জাস্ট সিম্পল, আর কিচ্ছু না। দেখো এইখানে আমরা দেখলাম উপরের দিকে কি কি বল কাজ করছে, উপরের দিকটাতে কি কি বল কাজ করছে ভাইয়া সেইটা জাস্ট দেখলাম, বুঝছো? উপরের দিকে কি কি? একটা আর কস থিটা, আর নিচের দিকে কোন বল কাজ করছে? একটা এমজি, আর একটা হলো এফএস ম্যাক্স সাইন থিটা। তাহলে বস্তু তো উপরে উড়ে যাচ্ছে না, বস্তু গর্তেও ঢুকে যাচ্ছে না, তাহলে এই বলটা সমান সমান এই দুইটা বলের যোগফল। এমজি কে কি ভাঙা লাগবে? আলফাফা, এমজি কে কি ভাঙা লাগবে বলো তো? আমাদের মেইন টার্গেট কি ছিল? যে সবগুলোকে আনুভূমিক এবং উলম্ব অক্ষ বরাবর ভাঙবো। তাহলে এমজি তো উলম্ব অক্ষ বরাবর আছেই, এটাকে আর ভেঙে কি লাভ? বুঝছো? ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে আর কস থিটা আর সাইন থিটা এগুলো বের করলাম। ভেরি গুড। এখন তাইলে আমরা দুইটা সমীকরণ কিন্তু এখান থেকে পাইছি। দেখো এইটুকু বুঝেছো কিনা সবাই? এইটুকু পর্যন্ত কি সবাই বুঝেছো কিনা দেখো। ঠিক আছে, একটা ছোট্ট কাজ একটু করে রাখি, তাহলে আমাদের হিসাব নিকাশ একটু সুবিধা হবে। সেইটা হচ্ছে কিছুই না, জাস্ট আর কস থিটা এবং এফএস ম্যাক্স সাইন থিটা। তোমরা আরেকটা ইয়া নিয়ে লিখতে পারো, আরেকটা লাইন নিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর কস থিটা, এই জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসতে চাচ্ছিলাম আর কি, তাহলে কত হয়? মাইনাস হয়। এইটা হচ্ছে এত মাইনাস আসলো, জাস্ট বাম দিকে লিখছে। আচ্ছা না থাক, তোমরা আবার মাইন্ড করবা, দরকার নেই, এভাবেই থাকুক, এভাবেই থাকুক। সো দেখো একটা সমীকরণ পেলাম এইটা, একটা সমীকরণ পেলাম এইটা, আর আরেকটা সমীকরণ আর কস থিটা যেটা পাইছি সেটাকে এভাবে লিখছি, আর কস থিটা মাইনাস হচ্ছে এফএস ম্যাক্স সাইন থিটা সমান সমান এমজি। ঠিক আছে, এটা মনে করো 3 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের তো ভি ম্যাক্সটা বের করতে হবে, তাহলে আসো 2 নাম্বার সমীকরণকে 3 নাম্বার সমীকরণটা দিয়ে ভাগ দেই। তাহলে কি আসবে দেখো, ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর জি সমান 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 সমান, এবার জাস্ট ম্যাথের কাজ ভাইয়া, ফিজিক্সের কাজ কিন্তু শেষ। এই জিনিসগুলো যদি ভয় লাগে তাহলে ম্যাথের দোষ, তাইলে ম্যাথের দোষ, এগুলা কিন্তু আমাদের কাহিনী শেষ। দেখো
এখন কথা হচ্ছে এই লাইন থেকে কি লেখা যায়? এফএস মানে কি বলতো? মিউএস ইন্টু আর না? এফএস মানে কি? এই যে আর সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি আর সাইন থিটা লিখলাম, প্লাস এফএস ম্যাক্স মানে কত? মিউএস ইন্টু আর কস থিটা, আর এইখানে আছে নিচে আর কস থিটা, আর কস থিটা, সাথে আছে মাইনাস এফএস ম্যাক্স সাইন থিটা। ও সরি, এফএস ম্যাক্স মানে কত? মিউএস আর সাইন থিটা। দেখতে বড় কিন্তু আসলে কাহিনী কিন্তু সহজ। দেখো সব জায়গা থেকে আর কমন নিলে দেখো আর কাটাকাটি হয়ে যায়। এবং আরো একটু সহজ করা যায়, ধরো উভয় পক্ষে আমি মানে উপরে নিচে কস থিটা দিয়ে ভাগ দিলাম, তাহলে উপরে নিচে কস থিটা দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? উপরে নিচে কস থিটা দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে? এটা হয়ে যাবে ট্যান থিটা, এটা হয়ে যাবে মাইনাস মিউএস, এইখানে হয়ে যাবে 1, এইখানে হয়ে যাবে মিউএস ট্যান থিটা। তাহলে খেয়াল করো, আমরা বের করতে চাচ্ছিলাম ভি ম্যাক্স, তাহলে এখানে জাস্ট একটা সিম্পলি আর জি গুণ হয়ে যাবে, এর উপরে রুট হয়ে যাবে। এইটা হচ্ছে ঘর্ষণযুক্ত তলে সর্বোচ্চ বেগ কত হবে সেটার সমীকরণ। ঘর্ষণযুক্ত তলে সর্বোচ্চ বেগ কত হবে সেটার সমীকরণ হচ্ছে এইটা। বুঝছো? ঠিক আছে, স্ফটিক স্বচ্ছ, ভেরি গুড। দেখো কোনো ভাইয়া জিনিসটা কি কঠিন আমাকে একটু বলো তো? যখন একটা জিনিস পড়বা না, যে কোনো একটা থিওরি যখন কমপ্লেক্স লাগবে, নতুন পড়লে যে কোনো জিনিস কমপ্লেক্স লাগবে, তখন উপায়টা কি? উপায়টা হচ্ছে জাস্ট ফিজিক্সের থিমটা বুঝে সমীকরণ পর্যন্ত কাজ করবা। তারপর দেখো আমাদের মূলত ওই থিম বুঝতে গিয়েই কিন্তু সময়টা লাগছে। এরপরে যে ভাইয়া এইখানে ক্যালকুলেশন, এগুলো কিন্তু পুরাটা ম্যাথের দায়িত্ব। এখন এই ম্যাথের হিসাব নিকাশ করতে হবে, কিন্তু ফিজিক্সকে এর জন্য কঠিন বইল না। দেখো আমরা দেখলাম যখন স্পিড বেড়ে যায় তখন কিন্তু একটা স্থিতি ঘর্ষণ বল, কারণ দেখো বাইরের দিকে ছিটকে যাচ্ছে, ও কিন্তু বাইরের দিকে ছিটকে যাচ্ছে, তাহলে কি যেদিকে ছিটকে যেতে চায় তার বিপরীত দিকে তার একটা ঘর্ষণ বল কাজ করবে। এটার দুইটা উপাংশ কেন নিলাম? কারণ আমাদের কেন্দ্রমুখী বল তো এই দিক বরাবর কাজ করছে। তাহলে দেখলাম কেন্দ্রমুখী বল কে কে যোগান দিচ্ছে? এফএস ম্যাক্স কস থিটা এবং আর সাইন থিটা, এরা দুইটা মিলে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এবং উপরে আর কস থিটা আর নিচে এমএস ম্যাক্স সাইন থিটা আর এমজি, এরা দুইটা মিলে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর সমীকরণকে ব্যালেন্স করছে। এরপরে সিম্পলি এক নাম্বারকে এটা দিয়ে ভাগ দিলাম, তারপর যেহেতু আমাদের ভি ম্যাক্স বাইর করতে হবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলাম, তারপর যা আসে তাই, এটা আমাদের দায়িত্ব না, কিন্তু এটা যা আসলো একটা আসলো। বুঝছো? লাস্ট লাইন কিছু বোঝো না? এই লাস্ট লাইন কোনটার কথা বলতেছে? এটার কথা বলতেছো? আরে ভাই এইখানে আমরা কস থিটা দিয়ে হর এবং লবকে ভাগ করছি, আরে সহজ করার জন্য, আর কিচ্ছু না। কস থিটা দিয়ে ভাগ, ভাই এটা ফিজিক্সের দোষ না ভাইয়া। কস থিটা দিয়ে ভাগ হর এবং লবকে, হর ও লবকে কস থিটা দিয়ে ভাগ করছি। এবার তুমি নিজে করো, সাইন থিটাকে কস দিয়ে ভাগ করলে 10, কস থিটাকে কস দিয়ে ভাগ করলে 1, কস থিটাকে কস দিয়ে ভাগ করলে 1, সাইন থিটাকে কস দিয়ে ভাগ করলে 10। বুঝছো? এই প্লাস হবে কোথায়? ও সরি, আমি তো প্লাসই দিছি, এটা কালো কলম দিয়ে দিছি তো, দেখো না এই জন্য। ঠিক আছে বস, দেখো এখন তোমরা আমার একটা জিনিস বলো তো ভাইয়া, যদি মিউএস এর মান 0 হয়, যদি মিউএস এর মান 0 হয় তাহলে ভিম্যাক্স এর মান কত হয় একটু বলো তো? যখন মিউএস এর মান 0 অর্থাৎ রাস্তায় কোনো ঘর্ষণ নাই, তাহলে এটা 0, এটা 0 মানে পুরাটা 0, নিচে থাকবে 1 আর এখানে থাকবে জাস্ট আরজি ট্যান থিটা, এখানে জাস্ট আরজি ট্যান থিটা থাকবে। অর্থাৎ যদি রাস্তায় ঘর্ষণ বল না থাকে তাহলে ম্যাক্সিমাম বেগ কিন্তু এইটাই তুমি দিতে পারবা, আরজি ট্যান থিটাই দিতে পারবা। বুঝছো? আচ্ছা এইবার আসো সিম্পল, আর একটা সিম্পল, সেইটা হচ্ছে যদি আমাদের মিনিমাম বেগ আমরা এবার বের করতে চাই, মিনিমাম বেগ বের করতে চাই, দেখো মিনিমাম বেগ বের করতে চাই, একইভাবে আমরা আবারও এঁকে ফেলছি আমাদের সেই গাড়িটা। ওকে, এখন বলো যখন বেগটাকে কমায় দিবা, বেগটাকে কমায় দিবা তখন কি হবে? বেগটাকে কমায় দিলে কিন্তু সেটা আস্তে আস্তে নিচের দিকে স্লাইড করতে থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া কেন এটা নিচের দিকে স্লাইড করতে থাকবে? তোমাদের একটা টপিক পড়াইছিলাম মনে আছে?
যে যখন আমরা ধরো এই যে একটা তল দেখতে পাচ্ছ, একটা টপিক এরকম পড়েছিলাম মনে আছে, যে একটা তলের উপর একটা বস্তু আছে, এইটাকে যখন আমরা এভাবে করে বাঁকাবো 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 একটা নির্দিষ্ট কোণে রাখলে কিন্তু এটা তখন নিচের দিকে পড়া শুরু করবে, তাই না? মনে আছে? এটা তখন নিচের দিকে পড়া শুরু করবে, এই যেভাবে করে নিচের দিকে পড়া শুরু করবে, তাই না? সো আমাদের যখন এই অ্যাঙ্গেলের মানটা এতটা বেশি হয়, এই অ্যাঙ্গেলের মানটা যখন এতটা বেশি হয়, যেই বেশিতে যদি তুমি এটা তো গাড়ি, BMW গাড়িটা এই রাস্তা দিয়ে এভাবে করে সেটা যাচ্ছিল, রাস্তা দিয়ে এভাবে করে যাচ্ছিল। এখন মনে করো গাড়ির বেগটা 0, যদি অ্যাঙ্গেল কম হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু বলো তো অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে কি গাড়িটা স্যাঁচড়ায় নিচের দিকে পড়তে থাকবে না? তাই তো। সো তাহলে গাড়িটা যদি নিচের দিকে পড়তে থাকে, তাহলে এই পড়াটাকে ঠেকানোর দায়িত্বটা কার? এখন দেখো সে কোন দিকে পড়ে যেতে চায়। যখন গাড়ির বেগটা কম, মানে কি আমরা এবার হিসাব করতেছি কোন কেসের জন্য, গাড়ির বেগটা হচ্ছে কম, কার থেকে কম? RG tan থিটা এর থেকে কম। হ্যাঁ, গাড়ির বেগটা হচ্ছে √RG tan থিটা এটার থেকে কম যদি হয়, তাহলে কম হলে কি হবে? এটা তখন ভিতরের দিকে, এই যে মনে আছে বলছিলাম আগে নর্মাল হলে এভাবে যেত, আর এখন সে এইভাবে করে যেতে থাকবে। তাহলে ভিতরের দিকে যদি পড়ে যেতে চায়, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা কাজ করবে এই দিক বরাবর না, বাইরের দিকে কাজ করবে। গুড। এবং বলতো বেগ যত কম হবে তত কিন্তু সেটা নিচের দিকে বেশি হেলে যেতে থাকবে, তাই না? বেগ যত কমবে তত কিন্তু এটা নিচের দিকে বেশি হেলে যেতে থাকবে। তাহলে আমরা বের করতে চাই সর্বনিম্ন বেগ কত। তাহলে সর্বনিম্ন বেগটা বের করার জন্য আমাদের কিন্তু এই দিক বরাবর এফএস ম্যাক্স দিয়ে ওই মিনিমাম বেগটা বের করা লাগবে, ঠিক আগেরটার মতন। আগেরটা ম্যাক্সিমাম বেগের জন্য ছিল, আর এখন আমরা চাই যে সর্বোচ্চ কত কম বেগ দিলেও সেটা এই ট্র্যাকটা ধরে রাখতে পারবে। তাইলে সর্বনিম্ন বেগের জন্য আমাদের একটা সর্বোচ্চ ঘর্ষণ বল কিন্তু ওই দিক বরাবর দরকার। তাহলে এবার আসো, আবারও সেই একই জিনিস, এই দিক বরাবর কাজ করছে আর, এইটা হচ্ছে থিটা, এবং দেখো আমাদের নিচের দিকে কাজ করবে হলো mg। এই যে fs ম্যাক্স থিটা, এই fx ম্যাক্স থিটার এই দিক বরাবর একটা উপাংশ আমরা নিব এবং এদিক বরাবর একটা উপাংশ আমরা নিব। একইভাবে আর এর এদিক বরাবর একটা উপাংশ নিব এবং এদিক বরাবর একটা উপাংশ নিব। সবগুলোকে আমরা কি করলাম? x এবং y অক্ষ বরাবর ভেঙে ফেললাম। তাহলে দেখো যখন এই fx ম্যাক্সকে আমরা ভেঙে ফেলছি, এটা কিন্তু থিটা, এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা। যখন আমরা এই fx ম্যাক্সটাকে ভেঙে ফেললাম, তখন কিন্তু এদিক বরাবর তার যে উপাংশ সেটা হচ্ছে fs ম্যাক্স cos থিটা, আর এদিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে fs ম্যাক্স sin থিটা। ভাই এইগুলো সব ছোটখাটোদের খেলা। সো থিটা এটা যদি হয়, এটা যদি থিটা হয়, তাহলে দেখো এদিক বরাবরের উপাংশ কত? r cos থিটা, এদিক বরাবরের উপাংশ কত? r sin থিটা। তাইলে দেখো y অক্ষ বরাবর যে ব্যালেন্স থাকবে সেটা হলো r cos থিটা কাজ করছে উপরে, প্লাস আছে হচ্ছে fs ম্যাক্স sin থিটা সমান সমান এই দুইটা মিলে mgটাকে সাপোর্ট দিবে। এইটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন বলো তো 2 নাম্বার ইকুয়েশনে এই y অক্ষ বরাবর কোন কোন বেগ কাজ করছে? এটাকে আমরা কেটে ফেলছি, এটা নাই। সো উপরের দিকে দুইটা বল, এটা নিচের mg সমান। আর x অক্ষ বরাবর বলো তো কোন কোন বল কাজ করছে? একটা কাজ করছে r sin থিটা আর একটা কাজ করছে fs cos থিটা, তাই না? ঠিক আছে। সো তাহলে দেখো, আচ্ছা একজন বলছো যে ভাইয়া রাস্তার fs ফিক্স থাকে না। এই fs কি ফিক্স থাকে? আমরা স্থিতি ঘর্ষণ বলের চ্যাপ্টার টপিকে করছি না? স্থিতি ঘর্ষণ বলটা ভ্যারিয়েবল একটা বল, এটার মান কিন্তু আমাদের চেঞ্জ হয়। একটু ক্লাসটা দেখে এসো। যখন গতিশীল অবস্থায় থাকে তখন কিন্তু ঘর্ষণ বল একটাই, কিন্তু স্থিতি ঘর্ষণ বলটা কি? এটা কিন্তু যত বল প্রয়োগ করবা, যেমন একটা বস্তু এটা স্থির অবস্থায় আছে, 1 নিউটন দিলে থামবে, 2 নিউটন দিলেও থেমে আছে, 3 নিউটন দিলেও থেমে আছে। থেমে থাকার কারণ কি? কারণ ঘর্ষণ বল যখন তুমি 1 নিউটন দিছো তখন ঘর্ষণ বল 1 নিউটন, যখন 2 নিউটন দিছো ঘর্ষণ বল 2 নিউটন, যখন 3 নিউটন দিছো ঘর্ষণ বল 3 নিউটন। তাহলে এই ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বলের মান কিন্তু ভ্যারিয়েবল একটা ফোর্স। এগুলো পড়াইছি, একটু দেখে এসো। সো আমরা দেখো এইখান থেকে দেখো তো x অক্ষ বরাবর এখন দুইটা বল কাজ করছে, একটা হলো r sin থিটা আর একটা হলো fsm cos থিটা। একটু বুদ্ধি করে বলো তো দেখি, এই দুইটা বলের মধ্যে কোন বলটা বড়? r sin থিটাটা বড় নাকি fsm cos থিটাটা বড়? fs cos থিটাটা বড়
এই তাহলে কেন্দ্রমুখী বল কে দিবে? কেন্দ্রমুখী বল তো যোগান দেওয়ার জন্য একমাত্র কেন্দ্রের দিকে কে আছে? আর সাইন থিটাই আছে। তাহলে অবশ্যই আর সাইন থিটাকেই কিন্তু বড় হতে হবে, তা না হলে তো কেন্দ্র তো এইটা, এই দিক বরাবর না, সেটা ঘুরবে। তাহলে আর সাইন থিটা যেটা এইখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এফ এস এম কস থিটাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ওইটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এম ভি মিনিমাম স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা হলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে খেয়াল করো 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা 1 নাম্বারটাকেই যদি না 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা এখন 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ দেই, এই দোষ এখন সম্পূর্ণ ফিজিক্স নিবে, ম্যাথ নিবে। তাহলে এখানে কি আসবে? ভি মিনিমাম স্কয়ার ডিভাইডেড বাই আর জি সমান সমান, এখানে কি আসবে? উপরে আসবে হচ্ছে আর সাইন থিটা মাইনাস এফ এস ম্যাক্সকে আমি একবারে লিখে ফেলছি, মিউ এস ইন্টু আর। যারা কান্নাকাটি করবা তোমরা একটু কান্নাকাটি করতে থাকো, কস থিটা। আর 1 নম্বরে আছে হচ্ছে আর কস থিটা প্লাস মিউ এস ইন্টু আর সাইন থিটা। ভাইয়া যদি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে কিন্তু বস এগুলা বুঝতে হবে, এই যে ক্যালকুলেশন যেগুলো স্কিপ করি এইগুলা কিন্তু বুঝতে হবে, চট করে ধরে ফেলতে হবে। এবার আমি কস থিটা দিয়ে ভাগ দিচ্ছি, কস থিটা দিয়ে ভাগ দিলে কি ট্যান থিটা মাইনাস মিউ এস, আর এখানে আসছে 1 প্লাস আমাদের হচ্ছে মিউ এস ট্যান থিটা, আর এইটার সাথে আসবে একটা আর জি, এইটার সাথে আসবে একটা আর জি, আর রুট করে দিলেই হয়ে যাবে ভি মিনিমাম। বুঝেছো? সো এটা ক্যালকুলেশন নিজেরা বাসায় করতে পারো, কিভাবে এটা আসলো জাস্ট একটু জেনে রেখো। আমি এখানে কস থিটা দিয়ে ভাগ দিছি, হর ও লবকে কস থিটা দিয়ে ভাগ করে, ঠিক আছে? এই ছোট ইকুয়েশনটা এভাবে আসলো। বলো তো মিউ এস এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? যদি মিউ এস এর মান শূন্য হয় তাহলে কি হবে? মিউ এস এর মান যদি শূন্য হয়, এটা তো শূন্য হয়ে গেল, এটাও শূন্য হয়ে গেল, তখন কিন্তু মিনিমাম বেগটা হবে, ট্র্যাকে থাকার জন্য মিনিমাম বেগ হবে আর জি ট্যান থিটা। সো প্রতিটা ক্ষেত্রেই আমরা যেটা দেখলাম, প্রতি ক্ষেত্রেই এই যে এখানে দেখো দুইটা সূত্র সামারি আকারে দেওয়া আছে। সো ম্যাক্সিমাম যেটা সেটা উপরে প্লাস নিচে মাইনাস, আর মিনিমাম যেটা সেটা উপরে মাইনাস নিচে প্লাস। সো দেখো এভাবেও চিন্তা করতে পারো, লব যত বড় হয় তত এই মানটা বাড়ে, হর যত ছোট হয় তত এই মানটা বাড়ে। তাহলে যখন ম্যাক্সিমাম বেগ তখন উপরে বেশি নিচে কম, যখন মিনিমাম বেগ তখন উপরে কম নিচে বেশি। সো কমের জন্য মাইনাস, বেশির জন্য প্লাস, ঠিক আছে? তাইলে দেখো যখন মিউ নাই, যখন মিউ সমান সমান শূন্য, তখন ভি ম্যাক্সিমাম সমান সমান ভি মিনিমাম সমান সমান রুট ওভার আর জি ট্যান থিটা, ঠিক আছে? তখন কিন্তু সবগুলাই একই রকমের হবে। তাইলে দেখো আমাদের যখন ঘর্ষণ থাকে, ফ্রিকশন থাকলে, মিউ থাকলে গাড়িটা কত বেগ থেকে কত বেগের মধ্যে চলাচল করতে পারবে? মিউ থাকলে ট্র্যাকে থাকতে চাইলে, মিউ থাকা অবস্থায় যদি গাড়িটা চায় ট্র্যাকে থাকতে হলে, মিউ থাকলে যদি ট্র্যাকে থাকতে হয় তাহলে বেগের মানটা হতে হবে মিনিমাম যেই বেগ তার সমান অথবা তার চেয়ে বড়, এবং ম্যাক্সিমাম যেই বেগ তার সমান অথবা তার থেকে ছোট। বুঝেছো? বুঝেছো? তাহলে সেটা ট্র্যাকে থাকতে পারবে। বুঝেছো? আচ্ছা, এইবার আসো আমরা একটা সুন্দর একটা সিমুলেশন একটু দেখে ফেলি। দেখো এই যে এটা আসলে ঠিক সিমুলেশন না, বরং বিভিন্ন ভ্যালু বসালে আমরা আসলে, ও আচ্ছা দাঁড়াও একটা কাজ করি। এইখানে একটা ম্যাথ প্রবলেম আছে, এই যে ম্যাথ প্রবলেমটা আছে না, চলো আগে এই ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করি, তারপরে আমরা ওইটার সাথে একটু মিলাই দেখব। দেখো তোমরা একটু বের করো, গাড়ি এত মিটার ব্যাসার্ধে বাঁক নিচ্ছে, তাহলে আর এর মান হচ্ছে 100 মিটার, রাস্তার ব্যাংকিং কোণ থিটা হচ্ছে 20.68 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান সমান 0.3, তাহলে ভি ম্যাক্স কত, ভি মিনিমাম কত বের করতে হবে। তাহলে আসো ভি ম্যাক্স এইটা সমান সমান কি হবে? স্কয়ার রুট অফ
আর জি ছিল, এখানে হচ্ছে ট্যান থিটা, এখানে আছে মিউ এস, এখানে আছে 1, এখানে আছে মিউ এস ট্যান থিটা। সো যেহেতু ম্যাক্সিমাম তাহলে উপরে বেশি নিচে কম। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। ট্যান থিটা প্লাস মিউ এস এবং 1 মাইনাস মিউ এস ট্যান থিটা, এক্সেলেন্ট। আর ভি মিনিমাম যেইটা, সেইটা যদি বের করতে চাই, একটু ভ্যালুগুলা বের করবা প্লিজ, কেউ ভ্যালুগুলা একটু বের করবা। সো এটা হচ্ছে আর জি, এখানে হচ্ছে ট্যান থিটা মাইনাস মিউ এস, এবং এখানে আসবে 1 প্লাস মিউ এস ট্যান থিটা, 1 প্লাস মিউ এস ট্যান থিটা। তাহলে এটা হলো সর্বোচ্চ বেগের মান, এটা হলো সর্বনিম্ন বেগের মান। 2.68 ডিগ্রি এটা হচ্ছে আমাদের থিটার মানটা। তাহলে একটু সবগুলো ভ্যালু একটু বসায় দেখো না, ভ্যালু বসানো কি দেখানো লাগবে? হাই 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 হাই, এই ছেলে মেয়েরা ভ্যালু বসানো দেখাতে হবে নাকি? আর এর মান 100, জি এর মান 9.8 ইন্টু tan 20.68 ডিগ্রি মাইনাস 0.3 ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস মানে 0.3 ইন্টু tan 20.68 ডিগ্রি। এই দেখো কত আসে, ভি ম্যাক্স এর মান কত আসে একটু দেখো তো। 1 আসছে হলো, এটা কি ম্যাক্স মুবাশিরা? 27.36। এটা কি ম্যাক্সিমাম? তাহলে ম্যাক্সিমাম মান আসে 27.36 নাকি? এটা কি ম্যাক্সিমাম পাইছো? ঠিক আছে, তাহলে মিনিমামটা কত আসে একটু দেখো, মিনিমামটা কত আসে একটু দেখো। প্লাস দেই নাই কেন? কোথায় প্লাস দেই নাই? প্লাস মাইনাস মাইনাস প্লাস। ও আরে কালো দাগ দিয়ে দিছি তো, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বেগ হলো এত মিটার পার সেকেন্ড। আর সর্বনিম্ন বেগ কত আসে? সর্বনিম্ন বেগ কত আসে দেখো তো, 8.25। এক্সেলেন্ট, 8.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আসো আমরা একটা কাজ করি। এখানে দেখো থিটার মানটা তুমি যদি ঘুরাও, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এই রাস্তার ব্যাংকিং কোণটা চেঞ্জ হচ্ছে, বুঝছো? মূলত আমাদের এখানে একটা গাড়ি, সেই গাড়িটা এইরকম একটা ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে। ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার ছিল, যেটা আমাদের ওই ম্যাথের জন্যও সত্য। এবং আমরা দেখো এখানে থিটার মানটা যত পরিবর্তন করব সেই অনুযায়ী ব্যাংকিং কোণটা পরিবর্তন হবে। আল্লাহ, সো এইখানে আমাদের দেখো যদি একদম 0 হয় তাহলে এটা একটা সমতল রাস্তা, আর যদি হচ্ছে আমাদের এটা কি বলে তোমার হচ্ছে, আমরা কত জানিছিল 20.68 না? হ্যাঁ, আরে পারফেক্ট পারফেক্ট, 20.68। হ্যাঁ 20.68, যদি এটা 20.68 থাকে, মিউ এর মান কত ছিল জানি? 0.3। আমরা চলো 0.3 দিয়ে দেখি। সো 0.3 দিয়ে যখন দেখছি তখন দেখো আমাদের এই সূত্রগুলো বসানোর পরে এই দেখো বেগের মান সবচেয়ে নিম্ন কত? 8.26, আর সর্বোচ্চ হচ্ছে 27.36। বুঝেছো? 27.36। সো এখান থেকে তুমি আরো কিছু দেখতে পারবে যে লো ফ্রিকশন স্পিডের জন্য, দেখো লো স্পিডের জন্য কি ঘর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করছে, আর হাই স্পিডের জন্য বাইরে সরে যেতে চাইবে তখন ঘর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করছে। এবং দেখো অ্যান্সার কিন্তু আমরা যেটা ম্যাথে বের করছি সেটাই কিন্তু আসলে আসলো। বুঝছো? ঠিক আছে, তাইলে যদি এরকম বেগ থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো অসুবিধা নাই। আচ্ছা একটা কাজ করি তো, এবার আমরা অ্যাঙ্গেলটাকে একটু কমায় দেই, 9.91 করলাম। দেখো 9.91 করলে এখানে দেখো ভেলোসিটি সবচেয়ে মিনিমাম আসে 0 মিটার পার সেকেন্ড। কেন এটা 0 মিটার পার সেকেন্ড বলো তো? কারণ রাস্তাটা এতটা অল্প কোণে বাঁকছে যে গাড়ি যদি স্থির থাকে তাহলে আলটিমেটলি এটা পিছলানোর কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? কিন্তু যদি আমরা অ্যাঙ্গেলটা বাড়াতে থাকি, যেমন এখানে দেখো আমাদের বলতো মিউএস এর মান যখন 0.3, তখন বলতো ট্যান থিটার মানটা, ওই যে আমাদের কি বলে ওটা, ঘর্ষণ কোণ বলে না, সেটার মান কত হয়? 16.69। সো দেখো 16.69 পর্যন্ত এটা হওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে। 16.67, আচ্ছা 17 হয়ে গেছে, 16.67। খেয়াল করো এখনো পর্যন্ত বেগটা কিন্তু 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ এটা কি করলাম বুঝছো? থিটার মানটা যে আমরা দিলাম, এটা কিভাবে দিলাম এটা কি বুঝছো? দেখো ওই যে মনে আছে আনত তল বরাবর যখন আমরা ওই যে ঘর্ষণ কোণ বের করতাম, তখন কত কোণে বাঁকালে সেটা পড়ে যাওয়ার উপক্রম হবে সেটার মান কত ছিল? থিটা সমান সমান ট্যান ইনভার্স মিউ এস,
এটা মনে আছে সবার, ট্যান ইনভার্স মিউ এস। সো তাইলে আমরা ওইটাই করছি যে ট্যান ইনভার্স 0.3 দিয়ে যখন দেখছি তখনও কিন্তু এটা গড়ায় নিচের দিকে পড়বে না। কিন্তু যদি আমরা অ্যাঙ্গেলটা এটার থেকে একটু বাড়ে, ধরো এখন 20 হয়ে গেল, তখন কিন্তু বেগ যদি 0 থাকে, এই যদি এরকম বাঁকা অবস্থায় যদিও স্থির থাকে, তাইলে কিন্তু ভাই ও স্যাঁচড়ায় নিচের দিকে পড়ে যেতে থাকবে। এমনিতে দাঁড়ায় থাকলে, স্থির থাকলে কিন্তু নিচের দিকে পড়ে যেতে থাকবে। তাহলে ওই নিচের দিকে পড়াটা ঠেকানোর জন্য আমাদের মিনিমাম একটা বেগ দরকার, বুঝছো? নিচের দিকে পড়াটা ঠেকানোর জন্য আমাদের মিনিমাম একটা বেগ দরকার। সেই মিনিমাম বেগ হচ্ছে এই ক্ষেত্রে এত 10.38। তাহলে যদি এটা 10.38 বেগে চলতে পারে, তাহলে কিন্তু এইটা তখন পিছলায় যে নিচের দিকে পড়া, ওই পড়াটা পড়ার সুযোগ থাকবে না, পড়বে না। বুঝতে পারছো? ঠিক আছে, স্থিতিকোণ বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, এক্সিলেন্ট। যাক, এটা একটা ভালো টপিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটু কি পড়বা? না, আজকে এই পর্যন্ত থাক, যেহেতু ব্যাংকিং এর টপিকটা শেষ হলো। এরপর একটা দারুণ মজার পড়া আছে সিমুলেশন দিয়ে, ওইটা এত জোস লাগে, ভাল লাগবে দেখবা। সো আমাদের যেহেতু টানা 4 দিন ক্লাস আছে, এরপরে আমরা চেষ্টা করব এই 4 দিনের মধ্যে যাতে করে মোটামুটি একটু ভালোই আগায় নেওয়া যায়, চেষ্টা করব শেষ করার, কিন্তু প্রমিস করতেছি না, কারণ আসলে এখানে এত মজার মজার কিছু প্রবলেম আছে এবং এত ভ্যারাইটির কিছু প্রবলেম আছে যে আসলে মানে সব দেখাই দিতে চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।